এই কাহিনীটা হচ্ছে আপনার আমাদের মোহাম্মদপুর এলাকার একটা কাহিনী, সলিমুল্লাহ রোডের। ওখানে আমার পরিচিত একজন আছেন, এক রিলেটিভ, উনি আরেক আত্মীয়র বাসায় থাকতে গিয়েছিলেন আর কি। তো বেড়াতে এসেছিলেন নিছক শখে আর কি, বেড়াতে এসছে বাসায়। এবং যেই আত্মীয়র বাসায় উনি ছিলেন, সেই বাসার 2-4 জন তাকে বলে প্রথম দিনই যে আমাদের বাসাটা কিন্তু একটু হন্টেড, মানে এখানে উদ্ভট কার্যকলাপ হয় এবং অনেকেই অনেক কিছু ভয় পায়। আমরা অনেকবার চেষ্টা করছি বাসার থেকে এগুলো তাড়ানোর জন্য, বাট হয় না। তো সুতরাং রাতের বেলা যখন থাকবেন খুব সাবধানে থাকবেন। তো যিনি গিয়েছিলেন উনি মনে করেন যে আসলে যে এটা দুষ্টুমি করা হয়েছে তার সাথে, মানে মজা করার চেষ্টা করতেছে। কারণ যারা বলছিল তারা হচ্ছে সব ইয়াং কিডস, মানে ধরেন সবাই স্কুল কলেজে পড়ে আর কি। তো উনি এটাকে খুব মজার ছলেই নিছেন। আর যেহেতু উনি আসছেন ঢাকার বাইরে থেকে আর কি, তার কাছে জিনিসটা বেশ মনে হচ্ছে এখানে ভয়ের কি আছে। আচ্ছা, তবে ওই বাসাটা বেশ পুরনো বাসা রাসেল ভাই, ওখানকার সেই অনেক আগের আমলের বাসাগুলো। তো বাসাটা সেট আপটা ছিল এরকম, এটা বলে নেওয়া দরকার যে বাসাটা হচ্ছে আপনার চারিপাশে রুম আছে। হ্যাঁ, এটা ছাদের উপরে বাসাটা, এবং যেখানে থাকতো আর কি ওরা, সেটা হচ্ছে চারিপাশে রুম আর মাঝখানে উঠানের মতো আর কি, উঠানের মতো ছাদ খোলা আর কি। আর এক কোনায় বাইরে হচ্ছে বাথরুম। আচ্ছা, তার মানে বাথরুম ইউজ করতে গেলে উঠে দরজা খুলে সেই ছাদের খোলা অংশটা দিয়ে হেঁটে যেতে হয় বাথরুমে আর কি। বুঝতে পেরেছি। তো এরকম একটা বাসায় যখন উনি থাকছে, তো ওনাকে থাকতে হয়েছে আর কি একটা ড্রয়িং রুমের পাশে গেস্ট রুম, এবং ওইখানে আর কি আর কেউ থাকবে না, ওনাকেই থাকতে দিয়েছে ওখানে। তো উনি রাত্রেবেলা ঘরের মধ্যে আছে। উনি বলল যে প্রথম যখন আমি রাতে থাকছি, তো প্রথম তো একটু আনইজি লাগেই, একটা নতুন বাসায় আসছি, সবার সাথে গল্প গুজব করে বাসায় আসছি, এবং তারা অনেক হাসি ঠাট্টাই করছে আমার সাথে, সুতরাং ভয়ের এটা প্রথম ছিল না, বাট আনইজি লাগছিল ফার্স্ট। তো যখন শুয়েছে তখন ছিল রাসেল ভাই শীতকাল, ঠান্ডার সময়, মানে আপনার টেম্পারেচার তখন ধরেন বেশ ফল করছে, মানুষ অলরেডি লেপ নেওয়া শুরু করছে আর কি। ওনাকেও লেপ দেওয়া হয়েছে। তো উনি শুয়েছে যখন, তো হঠাৎ করে লাইটটা যখন নিভাইছে, ওনার ফার্স্ট যে জিনিসটা ফিল করে যে রুমটা একটু অতিরিক্ত রকমের অন্ধকার, যেটা নাকি নর্মালি একটা রুম লাইট নিভাই দিলে আশেপাশের কিছু আলো সেখানে আসে, রুমের ভেতরে কিছু আলো দেখা যায়, মানে একসময় সয়ে আসে। তো উনি দেখতে চোখে অন্ধকারটা সয়েই আসতেছে না, অন্ধকার যেন আরো আপনার ঘনীভূতি অন্ধকার হয়ে গেছে। তো এই অবস্থায় কিছুক্ষণ থাকার পরে উনি লেপটিনে নিয়ে শুয়েছে। তো ফার্স্ট যেটা উনি ফিল করে যে দেখে যে ওনার প্রচন্ড গরম লাগতেছে, লেপে ঘেমে যাচ্ছে পারে। তো উনি লেপটা ফেলে দেয়, শরীর থেকে ফেলে দিয়ে উনি গায়ে একটা চাদরের মতো টেনে নিয়ে গায়ে দেয়। দেখে চাদরও গরম লাগতেছে, এবং এরকম লাগতে লাগতে একসময় ওনার শার্টই খুলে ফেলতে হয়, এত গরম ঘরের ভেতরে, লাইক রিয়েলি কঠিন, গরমের সময় যেরকম গরম হয় সেরকম ওই রুমের ভেতরে টেম্পারেচার। এবং উনি উঠে বসে, তখন উঠে বসে এরকম কারণটা কি। তো উনি উঠে দাঁড়ায় আপনার ওই রুমের মধ্যে একটু হাঁটাহাঁটি করে সুইচ বোর্ড খুঁজতে থাকে লাইটে। এই সময় উনি ফিল করে যে পাশের রুমে, ওনার যে পাশের ড্রয়িং রুমটা, ওখানে মনে হচ্ছে যে মানুষ ঘুমাচ্ছে, লাইক নাক ডাকার শব্দ আসতেছে, কেউ নাক ডাকলে ঘর করে শব্দ আসে। তো উনি বলতেছে যে ওনার জানা মতো ওইখানে কেউ থাকে না, ওই রুমে কাউকে থাকতে দেওয়া হয়নি, এই ড্রয়িং রুমের পাশের রুমটাতে উনি একাই ঘুমাচ্ছেন। তো উনি তখন একটু চিন্তা করে যে ওনাকে কি ভয় দেখানোর চেষ্টা করতেছে, ওই পাশের রুম থেকে কেউ আরেকটা দরজা দিয়ে ঢুকছে বা সামথিং লাইক দ্যাট, এরকম চিন্তা করে। তো যেহেতু উনি গ্রাম থেকে আসছে, ওনার বেশ সাহস, উনি ওই রুমে আস্তে আস্তে পাটি পিটিপে যায়, এবং রুমে ঢোকার পরে ওনার মনে হয় যে কারো একটা উপস্থিতি আছে রুমের ভেতরে। লাইক একটা মানুষ থাকলে কিন্তু রাসেল ভাই বোঝা যায় যে এখানে আরেকজন, আরেকটা সত্তা এখানে, খুব স্বাভাবিক, সেরকম একটা টের পাওয়া যায়, উপলব্ধি করা যায়। হ্যাঁ, এবং নাক ডাকার শব্দটা থেমে গেছে, কিন্তু একটা যে নিঃশ্বাস নেওয়ার শব্দ ওখানে আছে, মনে হচ্ছে কেউ নিঃশ্বাস নিচ্ছে। তো উনি একটু থতমত খেয়ে যায় খাওয়ার পরে। এবং ব্যাপার হচ্ছে যে উনি যে রুম থেকে আসছে ওই রুমে কিন্তু প্রচন্ড গরম, পাশের রুমটা ঠিক সেম ভাবেই ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। মনে হচ্ছে যে হঠাৎ করে এয়ার কন্ডিশনে গরম থেকে ঠান্ডা বেরোলে যেরকম একটা অনুভূতি হয় সেরকম। তো উনি থতমত খেয়ে যায়, উনি আবার ব্যাক করে রুমে আসছে, এসে উনি খুঁজে খুঁজে লাইটের সুইচটা দিয়ে লাইট জ্বালাচ্ছে। লাইট জ্বালানোর পর দেখো ওই রুমে কিছুই নাই, যে রুম উনি ছিল ওই রুম উনি একাই। তো উনি
পাটি পিটি আবার যায় ওই রুমে, দরজাটা খুলে ফেলে, এই রুমের আলো ওই রুমে পড়ে, দেখো ওই রুম কেউই নেই, সুন্দর সাজানো গোছানো সোফা সেট এবং কিছুই নেই, নাথিং, নোবডি ইজ দেয়ার। এবং ওই রুমে ঢোকার জন্য যে দরজাটা, আরেকটা দরজা আছে ওই রুমে ঢোকার জন্য বাইরে, কিন্তু সেটার আপনার ছিটকিনি তোলা। আচ্ছা, তো এটা দেখে উনি বেশ ঘাবড়া যায়, ভয় পায় তখন। এবং ইন দ্য মিন টাইম উনি যে রুমে ছিলেন ওই রুমটাও ঠান্ডা হয়ে গেছে, বেশ ঠান্ডা। তো উনি তখন ভাবতেছে যে ঘটনাটা কি ঘটলো, এটা কি আমার মনের ভুল, নাকি আমি খাওয়া দাওয়ার কারণে শরীরে তো ব্লাড প্রেশার বাড়ছে বা সামথিং, যাই হোক। তো উনি লাইটটা নিভাই দিয়ে উনি শুতে যায়। তো এই সময় ওনার ফিল হয় যে আমি একটু রেস্টরুমে যাবো। তো রেস্টরুমে যেতে গেলে ওনাকে দরজা খুলে যেতে হবে সামনের উঠানে। তো উনি আস্তে করে নর্মালি যে রেস্টরুমের দরজাটা, ওনার নিজের রুমের দরজাটা খুলে উঠানে যখন যায়, দেখে যে বাথরুমের পাশে যে গোসলখানাটা, সেখানে কে যেন বসে আছে, মানে একটা মানে পুরুষ মানুষের মতো মূর্তি বসে আছে ওখানে। তো উনি চিন্তা করতেছে কে বসে আছে, ওনার মামা কিনা। ওনার প্রথমে সন্দেহ হয়েছে যে আমার মামা মনে হয় ওখানে বসে আছে। তো উনি করছে কি, হেঁটে বের হয়েছে ওখান থেকে, বের হয়ে ওই হেঁটে ওই যে বসে আছে তার দিকে যাচ্ছে। কয়েক পা যাওয়ার পরই উনি হঠাৎ ফাইন্ড আউট করে যে ওনার মামা কিন্তু একটা কাপড় আলখেল্লার মতো পরে ওখানে বসবে না। যে বসে আছে গোসলখানার কাছে সে পুরো একটা আলখেল্লার মতো পুরো। আচ্ছা, এবং উনি মুখ দিয়ে মামা মানে ম ডেকে ফেলছিল। এই সময় দেখে আস্তে করে ওইখান থেকে ঘাটটা ফিরাচ্ছে যে বসেছিল। আচ্ছা, এবং উনি তখন ফাইন্ড আউট করে আসেল ভাই যে যে বসে আছে সে আসলে অস্বাভাবিক রকমের লম্বা, আচ্ছা, যেটা নাকি কখনোই ওনার মামার শেপ হবে না। ইটস লাইক 7-8 ফিট লম্বা কিছু একটা। এবং মাথাটা যে ঘুরাইছে, ওনার দিকে যখন তাকায় উনি দেখে ওখানে ফেস বলে কিছু নাই, ইটস পুরাই অন্ধকার। সে ছেড়ে একটা চিৎকার দিয়ে দৌড় দেয়, দৌড় দিয়ে ঘরে ঢুকে এবং চিৎকার শুনে অন্য রুম থেকে মানুষ বের হয়ে আসে। এসে ওনাকে দেখে কি হয়েছে, উনি বলে যে আমি এরকম দেখছি। তো বলছে তোমাকে না বলছি যে এখানে উল্টাপাল্টা জিনিস আছে, এভাবে বেরো না। বাচ্চারা বলছে, আমি এর জন্য বিশ্বাস করিনি। বলছে না, আসলে এরকম আছে এবং আমরা নানা রকম জিনিস এখানে ফেস করি, এরকম অনেক কিছু দেখা যায়। তো সুতরাং বাবা এখানে থাকবো না। তো উনি কোনো মতে একলা থাকতে রাজি হয়নি। ওই বাসার আরো 2টা ছেলে ওখানে এসে না থাকে এবং পরদিন উনি চলে যাবে বাসার থেকে রাসেল ভাই। তো এটা ছিল একটা ঘটনা। সেকেন্ড ঘটনা আমরা শুনেছি। আরেকটা ছোট ঘটনা আছে। এই ঘটনাটা বলার কারণ হচ্ছে রাসেল ভাই, এই যেগুলো খুব ছোট ঘটনা এবং এই ধরনের ঘটনা আমরা মাঝে মাঝে শুনি, কিন্তু এই ঘটনা বলাটার আমার একটা মানে বিশেষ কারণ হচ্ছে যে আমাকে ঘটনাটা শেয়ার করেছে মানুষটা খুবই পায়াস, দেখলে বোঝা যায়, এবং অকারণে মিথ্যা কথা বলার মতো মানুষ সে না। হ্যাঁ, এবং সে মানে সোয়ার টু গাট আমাকে মানে সে মানে আপনার আল্লাহর কসম খেয়ে সে বলেছে যে ঘটনাটা সে ঘটেছে এবং সে নিজে প্রত্যক্ষদর্শী। এর জন্য এই ঘটনার প্রতি আমার একটা ইন্টারেস্ট জন্মে যায়। এটা হচ্ছে যে ওর নাম হচ্ছে আপনার সুমাইয়া সামিয়া। হ্যাঁ, বেশ খুব একটা বয়স্ক না, মিড এজের মানে অল্প বয়সী একজন, বাট স্টিল মানে বেশ মনে হয়েছে যে ঘটনাটা একদমই সত্যি ঘটনা। তাদের বাড়ি হচ্ছে গরু নদী। তো ওখানে একদিন রাতের বেলা সে, তার মা এবং তার এক খালা কোন এক জায়গা থেকে একটা অনুষ্ঠান থেকে ফিরছিল রাতের বেলা। এবং গ্রামের রাস্তা বেশ অন্ধকার এবং অন্ধকারে কিছু একটা দেখা যায় না আর কি, মানে বেশ অন্ধকার। হাতে একটা ফ্ল্যাশ লাইট ছিল, ফ্ল্যাশ লাইট মারলে কিছু একটা দেখা যায় বা দেখা যায় না। তো হেঁটে যেতে যেতে হঠাৎ করে নাকি দূরে একটা ছায়া মূর্তির মতো দেখা গেছে, বেশ লম্বা টাইপের, যে কিছু মানে কেউ একজন আসছে। তো তার মা মনে করছে যে এটা হয়তো কোনো মানে মানুষ রাস্তা ক্রস করছে, এবং দূর থেকে অবয়ব দেখে যে মনে হচ্ছে কোনো মহিলা মানুষ। তো ঠিক ওর মাকে ক্রস করে গেছে। তোর মা যখন ক্রস করে গেছে, ওর মায়ের হাতটা নাকি যে লাগছে তার হাঁটুতে। ব্যাপারটা বুঝেন, হাত কিন্তু হাঁটুতে লাগছে, লম্বা। হ্যাঁ, তখন তাদের নাকি একটু গা ছমছম করে উঠছে তার মায়ের, যে আমার হাত হাঁটুতে লাগছে মানে বেশ লম্বা। তখন উনি নাকি ফ্ল্যাশ লাইট মারছে ঘুরে, এবং ওই যে কাহিনী বলছে সেও ওখানে প্রেজেন্ট ছিল, ও ওখানে তাকাইছে ফ্ল্যাশ লাইটের সাথে সাথে। এবং যেটা দেখছে রাসেল ভাই, যে মানে ফ্ল্যাশ লাইটটা মারার পর আলোটা যে পড়ছে পায়ের উপরে বিশেষ করে। এবং এই ঘটনাটা কেন আমাকে তাৎপর্যপূর্ণ, সারা জীবন শুনে আসছি রাসেল ভাই যে পিশাচের পা ঘোরানো থাকে পেছন দিকে, এবং সে আমাকে যে ঘটনাটা বলছে যে সে কসম খেয়ে বলছে যে পা পেছন দিকে ঘোরানো ছিল, পায়ের নখগুলো ছিল ট্রায়াঙ্গুলার শেপের। এবং দেখছে একটা মানে লাইক কাপড় একটা পরা, কাপড়ের কালারটা মানে লাইট কালারের একটা কাপড়, এবং পাটা পেছন দিকে ঘোরানো, পায়ের নখগুলো এরকম বড় বড় ট্রায়াঙ্গুলার শেপের, এবং আলোটা পড়ার সাথে সাথে সেটা বাঁশঝাড়ের মধ্যে ঢুকে গেছে।
ওকে। হ্যাঁ, তো এই ওরা চলে আসছে, এসে আসার পরে মানুষকে বলছে, মানুষ শুনছে, বাট ওরকম কেউ ওখানে থাকে না, এত লম্বা এরকম পা ঘুরানো কি। সো এই ঘটনা বলার উদ্দেশ্য হচ্ছে রাসেল ভাই এরকম কাহিনী আমরা অনেক শুনি, অনেক সময় এটাকে যে হাস্যকর মনে হয়, হাস্যকরই মনে হয় আমাদের হ্যাঁ। কাছে, এবং আমরা মনে করি যে এমনি হয়তো বলছে। এমনি হয়তো বলছে। সবচেয়ে বড় কথা কি যে আমরা আসলে সবচেয়ে ঝামেলাটা হয়ে যায় যখন আমার বাবা কোনো ঘটনা আমাকে বলেন, বা আমার ফ্যামিলি মেম্বারদের মধ্যে, মানে আমাদের ফ্যামিলি মেম্বাররা যখন আমাদের কোনো কিছু বলে, আমাদের চাচা, আমার নানি, আমার ফুপা ফুপু বা আমার কাজিনটা যখন বলেন, তখন আমরা জিনিসটা বিশ্বাস করি। হ্যাঁ, যখন রেডিওতে শুনি তখন এটাকে মানে, আমরা হ্যাঁ, কারণ ঝামেলাটা অন্য জায়গায়। ব্যাপারটা হচ্ছে যে টেলিভিশন বা রেডিও এই সব জায়গাতে সমস্ত অনুষ্ঠান নির্মাণ করা হয়। হ্যাঁ, সেটাই। তো এখানে যে সমস্ত এন্টারটেইন করার জন্য যা তৈরি করা হয়, সিনেমা বা যা কিছু, সেগুলো সবকিছু সত্য কাহিনী অবলম্বনে হয়, ডকুমেন্টারি ছাড়া, নিউজ ছাড়া। তো ব্যাপারটা হচ্ছে যে সেইরকম কারণ একটু মেনে নেওয়াটা একটু কঠিন আসলে। হ্যাঁ, মেনে সবই তো জীবনের ঘটে যাওয়া ঘটনা রাসেল জি, ভাই। সেটাই। এই জায়গায় কিছুটা সিমিলারিটি আসে, যেমন আমি যতদূর জানি ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ এটা নিয়ে একটা রিসার্চ করেছিলেন যে বিশ্বব্যাপী এই যে মানে আপনার এই টেলগুলা কেন মিলে যায়। এর আগে আপনার সাথে আমি একবার আলাপ করেছি যে Right. আমরা ইংল্যান্ডে শুনেছি হেডলেস হোর্সম্যান, এখানে আছে। আমেরিকায় শুনেছি, আমি একদম বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে শুনেছি গলাকাটা সাহেবের একদম। কাহিনী। হ্যাঁ, আবার এই যে আপনার পা উল্টো, শুধু প্রত্যন্ত অঞ্চলে না, ঢাকা শহরেও আছে, ঢাকা শহরে আছে, ইংলিশ রোডেই আছে, জিকাতলাতেও আছে, জিকাতলাতে 15 নম্বর রোডে অনেকেই বলেছে এরকম দেখেছে। এবং আপনার এই পা উল্টানো কাহিনীটা এটা ভারতে প্রচলিত আছে, ইউরোপে প্রচলিত সব আছে, জায়গায় আছে সব এটা। জায়গায়। সো পৃথিবী তো অনেক বড়, এখানে তো মানে এই জিনিসটা এইভাবে করে কখনোই আমার মনে হয় না যে লোকমুখে মানুষ মিথ্যা কথা বলতে বলতে ছড়াবে। ঠিক আছে? না, সেটাই। আর এটা যে বলেছে সে একদম কসম খেয়ে বলেছে, তার চেহারা, তার মানে বলার যে আচরণ ছিল সেটাতে আমি মোটামুটি বিশ্বাস করে নিয়েছি দিস ইজ ট্রু। মানে একটা মানুষ একটা সিলি ঘটনা এভাবে করে মানে, এবং সে ধার্মিক ধর্মভীরু, সে এরকম প্র্যাকটিস করে এই ধরনের একটা মিথ্যা কথা আমাকে জানিয়ে দেবে আমার মনে হয় না। সেটাই। আর সবচেয়ে বড় কথা, হয়তো হতে পারে কেউ হয়তো যদি বিশ্বাস করতে না চান, বলতেই পারেন যে উনি ভুল দেখেছেন। বুঝে গেছেন? হ্যাঁ, সেটাও হতে পারে, সেটা বাট একটা মানুষকে উনি ভুল বলছেন বা মিথ্যা বলছেন, এইটা ভাবাটা খুব মানে আমার কাছে কেমন যেন পছন্দ হয় না। সেটাই। যাই হোক, থ্যাংক ইউ। একটা জব করেন, এবং যেটা হয় যে ওনারা যেটা হয় ঈদের সময় অথবা অন্যান্য ছুটির দিনগুলোতে ফ্যামিলি নিয়ে ওই টি স্টেটের বাংলোগুলোতে তারা ঘুরতে যায়। তো আমাকে যে ঘটনা শেয়ার করেছে, ওর নাম হচ্ছে জুয়েল, এবং উনি যেটা হয় যে ওনাদের একটা ভ্যাকেশনে ফুল ফ্যামিলি ওই টি স্টেটের একটা বাংলোতে তারা ঘুরতে যায়, এবং বাংলোটার নামটা আমি বলবো না। বাংলোটা মোটামুটি সুপরিচিত একটা বাংলো, এবং ওইখানে যেটা হয় ওখানকার যারা চৌকিদার থাকে, যারা ওখানে কাজ করে, এবং ওখানে যারা মানে ভালো পর্যায়ে জব করেন, তারাও জানেন যে এই বাংলোটাকে অনেক সময় ঝামেলা হয়। ঝামেলা হয়, এবং একটা নাম আছে সেটা হচ্ছে ভূত বাংলো। তো আচ্ছা। এরকম একটা নাম আছে। তো ওখানে যারা যান তারাও মানে এরকম এক্সপেরিমেন্ট করতে চান যে দেখি কিছু পাওয়া যায় কিনা, এরকম কিছু দেখা যায় কিনা। তো ওই ভূত বাংলো বলার পিছনে ওখানে বেশ কিছু ঘটনা, ছোটখাটো ঘটনা আছে। যেমন ওই বাংলোটার চারিদিকে হচ্ছে খুব সুন্দর অনেক ফুলের গাছ, কিছু বড় বড় বট গাছ রয়েছে, এবং একটা পাশে হচ্ছে পাহাড় যেখানে টি স্টেট, এবং পিছনে হচ্ছে জঙ্গল। তো মানে খুব সুন্দর একটা জায়গা। মানে দিনের বেলা যখন ওখানে যাওয়া যাবে খুব ভালো লাগবে, কিন্তু সন্ধ্যার পরে যখন অন্ধকার নেমে আসে তখন জায়গাগুলোকে অনেক ভয়ানক এবং প্যারানর্মাল কোন একটা বিষয় হঠাৎ ঘটে যাবে এরকম একটা ফিল হয় যারা ওখানে থাকে। তো ওনারা ওখানে ভ্যাকেশন কাটাতে যায়, 4-5 দিন ওখানে ছিল, এবং ওনারা যখন ফার্স্ট যায় তখন ওই বাংলো সম্পর্কে অনেক কথাই শুনে, এবং বাংলোতে ঢোকার সময় একটা দোলনা থাকে। তো ওই দোলনার নিচে অনেক সময় অনেকে দেখতো যে একটা মানে একদম বৃদ্ধ একটা মহিলা বা বুড়ির মতো একটা মহিলা ওখানে বসে মানে রাতের অন্ধকারে ওখানে মানে দোলনাতে দোলে, এরকম অনেকে দেখতো। আবার করিডোর দিয়ে অনেক কিছু হেঁটে যাওয়ার শব্দ পেত। আবার হঠাৎ করে ওই পেছনে যে জঙ্গল, সেই জঙ্গল থেকে কিছু একটা রুমের ভিতরে চলে আসতো, মানে ওই যে নাক ডাকার শব্দ যেটা একটু আগে আমরা শুনলাম, এরকম অনেক কিছু তারা ফিল করতো যারা থাকতো। তো এই জন্য যেটা হতো যে যখন সবাই ঘুরতে যেত ম্যাক্সিমাম সময় তারা একসাথে থাকার চেষ্টা করতো। মানে 5-6 জন হলে তারা দেখা যেত দুটা রুম নিয়ে একসাথে মোটামুটি শেয়ার করে থাকতো, কেননা রাতের অন্ধকারে মানে এই বাংলোগুলোতে বড় বড় রুমগুলোতে থাকতে ইন্ডিভিজুয়ালি খুব ভয় করতো। তো ওরা ফুল ফ্যামিলি সহকারে সেই বাংলোতে যায়, এবং ওরা প্রায় 4-5 দিন ওখানে থাকার পরে মানে ফার্স্টের দিকে এরকম ঘোরাঘুরি করার পর তেমন কিছুই পায় না। মানে মোটামুটি
বলতে চাই যে হতাশ হয়ে চলে আসা ফিরে একটা আসে। অবস্থা। হ্যাঁ, কিন্তু যখন তারা শেষ দিন চলে আসবে ঠিক সেই রাতে যেটা হয় যে আমাকে যে জুয়েল ভাই যে ঘটনাটা বলেছেন উনি বলেন যে আমি বাথরুম থেকে যখন আমার রুমে ফিরবো তখন করিডোরটা ক্রস করে যখন আমি আমার রুমের দিকে আসবো তখন খচমচ করে একটা শব্দ তার করিডোরে সে শুনতে পায়। এবং মানে তখন বিষয়টা এমন হয় যে সে আসলে জিনিসটাকে অতটা গুরুত্ব দেয় না, সে চিন্তা করে যে এগুলো আসলে কিছু না, হয়তো কুকুর বিড়াল কিছু একটা ঢুকে গেছে। তো সে শব্দটা যতই সে তার রুমের দিকে যাবে তখনই মনে হচ্ছে যে জিনিসটা তার খুব কাছাকাছি চলে আসবে, এরকম একটা কিছু, কোন একটা ক্রিচার মানে এরকম কিছু একটা হেঁটে আসতেছে এরকম কিছু একটা। তো উনি যেটা করেন যে পাশের যে ওনার যে রুম সেই রুমের দরজাটা কাছে চলে যায় এবং তার সাথে সাথে দরজাটা একটু ফাঁক করার মতো মানে একটু ভেজানোর মতো করে মানে দেখার চেষ্টা করে যে কিছু আসে কিনা আসলে। এবং উনি যেটা দেখে যে ওই খচমচ করার যে শব্দটা সেটা আস্তে আস্তে করে সামনের দিকে আসছে, মানে তার মনে হচ্ছে যে তার করিডোর ক্রস করে তার রুম ক্রস করে সামনের দিকে চলে যাবে। তো উনি দেখে একটা সময় যে স্ক্রল করার মতো একটা কিছু একদম ঘুটঘুটে কালো অন্ধকারে কিছু একটা ক্রস করলো, জাস্ট তার রুমটা থেকে ক্রস করলো এবং রুমটা থেকে ক্রস করে সেটা আস্তে আস্তে বাম দিকে যে ওয়াল, যেটা ওয়ালের পিছনে চলে গেল এবং মানে ওখানেও করিডোর আছে, তো ওই জায়গাটা দেখা গেল না যে সেটা আসলে কোথায় গেল। সে আমাকে যেটা বললো যে আমি এরকম একটা জিনিস দেখেছি যে স্ক্রল করার মতো, এবং সেটা এমন একটা বিষয় যে এমন একটা জিনিস যে আমাদের হিউম্যান বডিটা যদি আমরা দুইটা হাত এবং দুইটা পা যদি কেটে ফেলি, জাস্ট মাথাটা থাকে এবং জাস্ট আমাদের বডিটা যদি থাকে, ভয়ঙ্কর। হ্যাঁ মানে এরকম একটা স্ক্রল করার মতো একটা কিছু যদি ক্রস করে চলে যায় এরকম কিছু একটা। তো তারপর উনি কিছুটা বিশ্বাস করেন যে আসলে এই বাংলোগুলাতে হয়তো বা কিছু জিন অথবা আশেপাশের কোন একটা ক্রিচার বা রাসেল ভাই যে স্টোরিটা শেয়ার করব এটা অ্যাকচুয়ালি বেশ অনেকদিন আগে ঘটে যাওয়া আমার নিজের সাথে একটা ঘটনা। এটা হয়েছিল আপনার রাঙামাটি জেলায়। তখন আমি বিদেশ থেকে প্রথম বাংলাদেশে এসেছি এবং আমার প্যারেন্টস গভর্নমেন্ট সার্ভেন্ট হওয়ার কারণে ওখানে আর কি আমরা বেড়াতে যাই একটা গভর্নমেন্ট স্পটে আর কি, নাম বলা যাবে না। যাই হোক, তো দিনের বেলা ঘোরাঘুরি করলাম লেকে এবং রাতের বেলা যেখানে থাকতে দেওয়া হলো জায়গাটা একটা সিকিউরড এরিয়া আর কি। তো ওখানে আপনার যারা সিকিউরিটিতে ছিল তারা আমাদেরকে বললো, মানে আমরা বন্ধুরা ছিলাম একটা অংশে, আচ্ছা, আর ফ্যামিলি ছিল হচ্ছে আপনার ডাকবাংলোতে। তো যাই হোক, তো ওখানে বললো যে এখানে আপনার কি করা যাবে না, মানে কিছু এলাকা আছে এখানে যেতে পারবেন না, রাতের বেলা হাঁটাহাঁটি করবেন না, আপনারা এখানে কথা বলেন, গল্প করেন, যাই করেন এই বারান্দা এন্ড বারান্দার পার্শ্ববর্তী অঞ্চলটা। তো যাই হোক, রাসেল ভাই এগুলো শোনার পরে বুঝলাম, জিজ্ঞেস করলাম কেন যাওয়া যাবে না। বললো যে এটা আশেপাশে বন জঙ্গল এবং সংরক্ষিত এলাকা, সুতরাং এখানে অনেক রকম বিপদ আপদ থাকতেই পারে, পশু পাখি থাকে অনেক সময়, অন্য জায়গা থেকে আপনার বাঘ এসে পড়ে, মানে চিতাবাঘ যেটা, দেন সাপ এসে পড়ে এগুলো আর কি। তো যাক শুনলাম, শুনে ধরেন রাত পর্যন্ত আর কি বন্ধু বান্ধব আড্ডা মারার পর যখন নাকি প্রায় শেষ রাত, তখন একা একা ভালো লাগছিল না রাসেল ভাই। তো আমি আস্তে আস্তে করে একটা মানে সিগারেট নিয়ে সামনে চলে যাই হেঁটে হেঁটে। হাঁটতে যখন বারান্দায় আসি, বারান্দায় এসে দেখছি যে বেশ নিশুতি রাত, আপনার ঝিঝি পোকা ডাকছে এবং বেশ ভালোই লাগছিল। তো তাকায় দেখি যে আপনার সামনে আপনার একটা খোলা জায়গা আর কি, মানে বেশ ওপেন একটা জায়গা মাঠের মতো, এবং মাঠের ওই সাইডে, মাঠের ওখানে আবার বেশ কার্পেটিং করা একটা জায়গা, সম্ভবত হেলিকপ্টার বা কিছু নাম ওখানে, হেলিপ্যাড বা সামথিং লাইক দ্যাট। তার ওই পাশের জায়গাটা আপনার করা আর কি, আপনার ওই গাছগাছালি দিয়ে ঘেরা। তা আমি হঠাৎ চিন্তা করলাম যে জায়গাটা তো বেশ পরিষ্কারই এবং একটা আর্চ লাইট পড়ছে বেশ, আমি বললাম একটা হেঁটে যাই সামনে কি আছে। তো হেঁটে চলা শুরু করলাম রাসেল ভাই। হাঁটতে হাঁটতে আপনার ওই পাকা জায়গাটা পার হলাম, পাকা জায়গা পার হয়ে এক সময় ওই প্রান্তে চলে আসলাম যেখানে ঝোপঝাড়। তো ওখানে দাঁড়িয়ে ওই রাতের আলোতেই দেখছি যে বেশ আলো পড়ছে, বেশ জায়গাটা মানে দেখা যাচ্ছে নিচু জায়গাটা। হঠাৎ দেখলাম যে আপনার একটা ছায়া মূর্তির মতো মানে দাঁড়ায় আছে ওখানে, বাট মানে ইটস লাইক হিউম্যান শেপ। আমি ফার্স্টে মনে করেছিলাম যে কোনো বানর বা কিছু নাকি, কিন্তু বানর তো আপনার ছোট কোনো প্রাণী না, বানর ছোট হয়, কুজো হয়ে থাকে, এরকম কিছু, মানে স্ট্রেট দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এবং খেয়াল করলাম যে চুলগুলা বেশ বড় বড়, কারণ চুলগুলা মানে বাতাসে উঠছে। এরকম অবস্থায় হঠাৎ করে ওই পাহাড়ের কোণা থেকে শাট করে নিচে লাফ দিল। লাফটা হচ্ছে ফ্রি ফলের মতো, আমরা যেরকম বাঞ্জি জাম্পিং করি, কাইন্ড অফ লাইক দ্যাট।
এবং নিচে চলে গেল। নিচে চলে যাওয়ার পর আমি একটা ধাক্কা খেলাম যে একটা মানুষ টাইপের কিছু এরকম পাহাড় থেকে লাফিয়ে এরকম, কিভাবে সম্ভব এবং না? উচ্চতাটা বেশ অনেক। রাসেল ভাই নিচে নদীগুলোকে দেখা যাচ্ছে, লেক বা নদী সেটা ছোট সংকীর্ণ। তো আমি বেশ হকচকিয়ে গেলাম, বেশ ভয় পেলাম, খুবই স্বাভাবিক। এবং একা আমি দেখলাম যে এরকম ঘটনাটা কি। এবং পরবর্তীতে মনে হলো যে আমার ঠিক পেছনে সাইড দিয়ে বাতাসের কোন একটা আর কি ঘূর্ণির মতো হচ্ছে আর কি। বাতাস হঠাৎ করে লাইক কুশন করলে যেরকম হয়, এরকম বাতাসের ঘূর্ণির মতো কতগুলো, এবং মনে হচ্ছে যে আমাকে সাইড কাটায় সামনে চলে যাচ্ছে বাতাসটা। তো আমি বেশ ভয় পেলাম এবং আমি হেঁটে হেঁটে চলে আসা শুরু করলাম। এবং যখন আমি ওই ঠিক আপনার বারান্দা দিয়ে ঢুকছি, তখন কিন্তু আমি পিছনে স্পষ্ট একটা হাসির শব্দ শুনছি, লাইক কোন ফিমেল ভয়েস হাসিটা। বাট হাসিটা রাসেল ভাই এতই ডিফারেন্ট ছিল, এটা নর্মালি আমরা যে হাসি সেরকম কিছু না, একটা মেয়ে মানুষ সাধারণভাবে যেরকম হাসি সেরকম না, কেমন জানি একটা কণ্ঠটাই জানি কেমন একটা হাসির একটা শব্দ। এবং আমি তাড়াতাড়ি আপনার ভেতরে চলে আসি, এসে আমার রুমের মধ্যে যখন যাই, যে তখন আপনার তাড়াতাড়ি আমি দোয়া পড়ে ওখানে শুয়ে পড়ি। এবং আমি সকালে ওখানকার ওই একজন সিকিউরিটির সাথে কথা বলি যে ভাই আপনার মানা করছিলাম যেতে, তো আমি কিন্তু হেঁটে হেঁটে গেছিলাম, এরকম এরকম দেখছি। তো বললো যে আপনি কেন গেছেন, জায়গাটা তো সুবিধা না, অনেক পুরানো জায়গা এখানে, এবং এখানে অনেক উদ্ভট জিনিস ঘটে। তবে এখানে একজন এই এলাকায় একটা পাহাড়ি মেয়ে এখান থেকে পড়ে আত্মহত্যা করছিল এক সময়, এবং অনেকেই নাকি সেই আপনার পড়ে যাওয়ার জিনিসটা প্রায় এরকম দেখে এখান থেকে। তো বলছে যে হয়তো আপনি দেখতে পারেন এটা, হু নোজ, বাট এরকম বেরোবেন না। এটা শুধু যে পশু পাখির জন্য বলছি সেটা না আর কি। এটা ছিল প্রথম ঘটনা। কোনো ঘটনা শুনবো আমরা? জি ভাই, আজকে দুইটা ঘটনা প্লিজ আছে। তার আমি একটা ঘটনা শুনি। জি ভাই, প্রথমে আপনাকে এবং মাসুম ভাইকে ঈদের অনেক শুভেচ্ছা। আপনাকে এবং মাসুম ভাইকে ঈদের অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক ফারহান। রেডিও 40 সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, এবং আমাদের ঘটনা যারা অনেক কষ্ট করে শুনেন, যারা লিসেনার্স আছেন, তাদের সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা। ফারহানকে আমরা অনেকদিন ধরে দেখছি, ফারহানকে প্রতিদিন আমার মনে হয় যে আরো একটু বয়স কমে গেছে এরকম। যাই হোক ভাইয়া, তো আমি ঘটনায় চলে যাচ্ছি। তো প্রথম একটা ছোট ঘটনা দিয়ে প্লিজ, হ্যাঁ যেরকম ইচ্ছা আপনার। হ্যাঁ, ছোট ঘটনা হচ্ছে আমাদের পুরনো ঢাকার। আচ্ছা, আমাদের ফারহান, আমি আজকেও পড়ছিলাম, অনেকেই বলছিলেন আপনি যদি এর পরে আসেন তাহলে প্লিজ একটু কালেক্ট করতে পারলে সম্ভব হলে নিয়ে আসবেন। অনেকেই লালবাগ নিয়ে আবার, আমরা এর আগে এপিসোড করেছি, তারপরে লালবাগ নিয়ে শুনতে চান। তো লালবাগের কোনো ঘটনা থাকলে ডেফিনেটলি এর পরের বার প্লিজ একটু মনে করে নিয়ে আসবেন। তাহলে অবশ্যই। থ্যাংক ইউ। আমরা চলে যাই ঘটনায়। জি অবশ্যই। যে আজকে যে ঘটনাটা শেয়ার করবো ভাই, সেটা হচ্ছে আমাদের এলাকার এক বড় ভাই, ওনার নাম হচ্ছে সজীব। উনি আমাদের পুরনো ঢাকার একজন ব্যবসায়ী, বড় বিজনেসম্যান উনি। তো ওনার সাথে আমার এই প্যারানর্মাল বিষয়গুলো নিয়ে কিছুদিন আগে বেশ কিছু কথা হয়েছিল। তো উনি আমাকে বললেন যে আমাদের নিজেদের বাসাতেই এরকম অনেক ঝামেলা রয়েছে। একটা ছোট ঘটনা নিয়ে আমাকে বললেন যে ওনাদের বাসা হচ্ছে 6 তলা, এবং 6 তলা ছাদের উপরে ওনার কবুতর পোষার কিছু শখ রয়েছে, এবং ওনার বাসার ছাদে উনিও বেশ বড় একটা জায়গা জুড়ে অনেকগুলো কবুতর পুষে থাকেন। এবং এর জন্য যেটা করতে হয় যে কবুতরকে রাখার জন্য বেশ কিছু খোপের মতো কাঠের দিয়ে তৈরি করে কিছু ফরম্যাট তৈরি করতে হয়। আর যেটা হয় যে ওই জিনিসগুলোকে ভালো মতো সেফ রাখার জন্য, যাতে বিড়াল, তারপরে চিল এগুলো যাতে আক্রমণ না করে, ওই কাঠামোগুলোর উপরে টিনের একটা আস্তরণ দেওয়া হয় উপরে। আচ্ছা, তো জিনিসগুলো দেখতে অনেকটা ঘরের মতো মনে হয়। আচ্ছা, আমাদের পুরান ঢাকায় যারা কবুতর পুষে থাকেন তারা অবশ্যই জিনিসটা ভালো মতো বুঝতে পারবেন, হয়তো আমি ঠিক মতো বলতে পারছি না। তো সবসময় যেটা হয়, উনি ওনার ব্যবসার প্রতিষ্ঠান থেকে যখন বাসায় যান রাত্রে, তো উনি রাত্রে ডিনার করে প্রায় 12টা, 12:30, 1টা এরকম একটা সময় উপরে ছাদে যেয়ে কবুতরগুলোকে খাবার দেন। আচ্ছা, এবং কিছুক্ষণ ছাদে হাঁটাহাঁটি করে নিচে চলে আসেন। তো উনি প্রতি রাতের মতো এভাবে একদিন 12:30টার দিকে এক রাতে ওই কবুতরগুলোকে খাবার দেওয়ার জন্য তার ছাদে যায়, এবং ছাদে যখন সে যাবে, গেটটা খুলবে, তখনই সে একটা জিনিস, অদ্ভুত একটা জিনিস লক্ষ্য করলো। এবং সেটা হচ্ছে ওই কবুতরগুলোর যে ঘর ছিল,
ওগুলোর ঠিক উপরে টিনের চালের মাঝখানে একটা জায়গা ফাঁকা ছিল। তো ওই ফাঁকা জায়গাটাতে একটা অদ্ভুত একটা জিনিস ওখানে বসে থাকতে সে দেখে, এবং জিনিসটা দূর থেকে উনি টর্চের আলোয় যেটা দেখলেন যে অনেক বড় একটা পাখির মতো, মানে যেটার কে দূর থেকে দেখলে মনে হবে যে পাখি টাইপের কোন একটা কিছু। কিন্তু উনি খুব অবাক হলেন যে এত রাত্রে এটা কি আসলো আসলে এখানে। তো এটা তো কোনো প্রথমে উনি মনে করলো হয়তো কোনো চিল অথবা কোনো কাক বা এরকম কিছু একটা এসেছে। কিন্তু উনি যখন ভালো মতো টর্চের আলোটা দিয়ে মানে ছাদের গেটটা থেকে ভালো মতো দেখার চেষ্টা করলেন যে আসলে বিষয়টা কি, উনি ভালো মতো দেখার পরে উনি যেটা দেখলেন যে এটা আসলে পাখির মতো মনে হলেও এটা আসলে কোন একটা পাখি না, কেননা এটার মাথাটা ছিল অনেক মোটা এবং অনেকটা ছাগলের মাথার মতো ছিল। এবং এই জিনিসটা দেখার পরে ওনার কাছে যেটা মনে হলো যে বিষয়টা আসলে প্যারানর্মাল কিছু একটা হতে পারে, এটা কোনো পাখি বা এরকম কিছু একটা না। তো উনি ভালো মতো জিনিসটাকে দূর থেকে দেখার চেষ্টা করলেন এবং যেটা পরে করলেন যে একটা বড় লাঠি নিয়ে সেই জিনিসটাকে দাঁড়ানোর জন্য ছাদে গেলেন, এবং যখনই সে ওই জিনিসটাতে আঘাত করার চেষ্টা করছিল উনি আমাকে বলল যে ওই জিনিসটা তত অনেক জোরে জোরে শব্দ করছিল, এবং শব্দগুলো এতটাই আনইউজুয়াল ছিল যে এরকম কোনো শব্দ কোনো পাখি করতে পারে না। উনি পরে যেটা করলো যে ওটাকে লক্ষ্য করে অনেক বড় একটা লাঠি দিয়ে ওটার মাথায় আঘাত করার চেষ্টা করছিল, কিন্তু ওটা এক পর্যায়ে এতটাই শক্তিশালী ছিল যে ওই লাঠিটাকে ওই 6 তলা ছাদের উপর থেকে ফেলে দেয়। তো উনি তখন বেশ ভয় পেয়ে যায়। উনি তখন মনে করে যে এই জিনিসটা আসলে কোনো নর্মাল কিছু না, হয়তো কোনো একটা খারাপ কিছু তার ছাদে এসেছে। উনি সাথে সাথে তখন ছাদ থেকে মানে নেমে নিচে চলে যায়, এবং এরপরে বাসায় উনি এই কথাটা কারোর সাথে শেয়ার করে না। কিন্তু তারপরে ঘন্টাখানিক পর উনি ছাদে আবার ওই জিনিসটাকে দেখার জন্য ভালো মতো ভেরিফাই করার জন্য আবার যায় যে কোনো কিছু হলো কিনা তার কবুতরগুলার। তো উনি যখন আবার ছাদে যে পৌঁছায় তখন উনি ওই জায়গাটাতে দেখে যে ওখানে কিছু নেই। তো উনি ভালো মতো আশেপাশে ছাদটাকে চেক করে দেখার চেষ্টা করে যে এরকম কোনো কিছু ছাদে গিয়ে এখনো রয়ে গেছে না চলে গেছে। তো উনি তখন দেখে যে না আসলে কিছুই নেই, একটু আগে ঘন্টাখানেক আগে যে জিনিসটা সে দেখেছিল সেটা একেবারেই এখন অদৃশ্য হয়ে গেছে। তখন পাশে আরেকটা ছোট একটা ঘরের মতো ছিল, ওই ঘরটাতে মানে যে কবুতরগুলোর ডিম দেয় ওগুলোকে আলাদা করে রাখা ছিল। তো ওই ঘরের একটা ছোট গেটও ছিল, ওই গেটটাকে খুলে মানে ভিতরে জিনিসটাগুলো মানে দেখার চেষ্টা করলো যে ভিতরে সবকিছু ঠিক আছে কিনা। উনি যখনই ওই গেটটাকে আবার খোলার সাথে সাথে উনি যখন ভিতরে ছোট লাইটের মতো একটা ছিল সেটা যখনই অন করতে যাবে তখনই মানে সুইচে যখন সে চাপ দিল তখনই তার মনে হলো যে অনেক বড় দুটো হাতের মতো তার গলা চেপে ধরলো, এবং হাতগুলা এতটাই বড় ছিল যে তার ফেসের থেকে অনেক বড়। এবং উনি বলল যে আমি জাস্ট চোখটা খোলার সাথে সাথে দেখলাম যে দুটো হাতের মতো কিছু একটা আমার গলা চেপে ধরলো এবং আমাকে মানে একদম দম আটকে মেরে ফেলার মতো সেরকম একটা চেষ্টা করলো। তুমি তখন প্রচন্ড জোরে শব্দ করে ওখানে পড়ে গেল, এবং এরপরে বাসার থেকে তার ছোট ভাই উপরে চলে আসলো এবং তাকে ওই অবস্থা ওখানে পেল। এবং পরে যখন তারা ভালো মতো জিনিসগুলোকে দেখার চেষ্টা করলো যে ভিতরে আসলেই কিছু আছে কিনা, তখন তারা দেখলো যে না কিছুই নেই। আর এই ঘটনাটা ভাই উনি আমাকে নিজেই শেয়ার করেন, এবং উনি বলেন যে এখনো উনি ছাদে রাতে যখন যান এই ঘটনাটা তার মনে পড়ে, কিন্তু এরকম এরপরে আর কখনই হয়নি। তো সেই রাতে আসলে জিনিসটা কি এসেছিল এটা আসলে সে নিজেও বলতে পারে না। এই ছিল আমার প্রথম ঘটনা। এটা 90s এ আন্ডার ডেভেলপ ছিল, তখন জায়গাটা পুরোপুরি ডেভেলপমেন্ট হয় নাই। আপনার বিল্ডিং হচ্ছে অনেক, বেশ নতুন নতুন বিল্ডিং হচ্ছে, বিভিন্ন মানুষ করছে জায়গাটা। এই একটা এলাকার কাহিনী। তো এই এলাকায় আসাদ ভাই নামে আর কি আমাদের এক বড় ভাই আছেন, উনি তখন ঢাকার বাইরে থাকেন, রাজশাহীতে আর কি। তো উনি ঢাকায় এসেছিলেন ওই ওনার এক ফ্রেন্ডের কাছে। তো ওনার ফ্রেন্ডটা কি করতো, আপনার ওই ডেভেলপ যে এলাকাগুলো মানে যেখানে আন্ডার ডেভেলপ হচ্ছে ওখানে একটা বিল্ডিং এ থাকার একটা পারমিশন পেয়েছিল তার এক আত্মীয়র কাছ থেকে আর কি। তার বিল্ডিংটা তৈরি হচ্ছে সেখানে। যাই হোক, আসাদ ভাই যখন আসেন এসে ওর সাথে ওঠেন, উনি আসলে বাসাটাকেই ঠিক মতো ঠাউর করতে পারে নাই, কারণ জায়গাটা তখন কেবল তৈরি হচ্ছে নদী ভরাট করে ঢাকার কোন একটা অংশ, বেশ মাটি টাটি ফেলানো আর কি, জায়গাটায় বিভিন্ন জায়গায় বিল্ডিং হচ্ছে এরকম। তো উনি অনেক কষ্ট সৃষ্টেই বাসাটা খুঁজে বের করে প্রথম,
বাসা খুঁজে বের করার পরে উনি ওর বাসায় যান, তার বন্ধুর বাসায়, এবং তার বন্ধু তাকে যে ফার্স্টে বলে যে এই বাসার মানে ফ্ল্যাটটা তো প্রায় নির্মাণাধীন একটা বিল্ডিং এবং এখনো প্লাস্টার হয় নাই, অনেকগুলো রুম আছে, তো মোটামুটি তুই একটা রুমে থাক, অসুবিধা নেই, বাতাস টাতাস আছে, ফ্যানও লাগবে না। আসাদ ভাই একটা রুমে, ওখানে দেখা যায় একটা চৌকি আছে, টেবিল আছে, উনি ওইখানে যে শোন এবং ঘুমায় যান আর কি। ওনার যখন ঘুম ভাঙে তখন হচ্ছে রাসেল ভাই বিকাল হয়ে গেছে, পড়ন্ত বিকেল। উনি দূর থেকে শুনছে যে মানে বুঝতে পারছে যে বেশ মানে শব্দ আসছে, শব্দগুলো হচ্ছে আপনার বিকেলের মিলে যাওয়ার শব্দ আর কি। তো ঘুম থেকে উঠে উনি বাইরে আসে, বাইরে আসতে আসতে ততক্ষণ অলরেডি অন্ধকার পড়ে গেছে, দূর থেকে আজানও শোনা যাচ্ছে, এবং উনি তখন ফাইন্ড আউট করে যে এখানে খাবারের তেমন কিছু নাই, বাসার মধ্যে উনি খাবে এরকম কিছু নাই। তো উনি করে কি বাসার থেকে হেঁটে বের হয়ে মানে খুঁজতে বের হয় যেখানে বাজার কোথায় আছে। তো হেঁটে 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 ওই পুরো এলাকাটা ব্লকের পর ব্লক পার হতে 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 একসময় উনি মেন রাস্তায় যায়, এবং একসময় যে উনি এক জায়গায় যে দোকান পায়, বাজার পায়, ওখানে কেনাকাটা করে উনি ফিরে আসছে। আবার যখন ফিরে আসছে রাসেল ভাই তখন বেশ রাত হয়ে গেছে, লাইক 8:30 9টা, মানে ওই জায়গাটা যেহেতু ডেভেলপমেন্ট হয় নাই তখন পর্যন্ত কোনো স্ট্রিট ল্যাম্প বসে নাই এবং কিছুই বসে নাই, শুধু বিভিন্ন ব্লকে নির্মাণাধীন কিছু বাসা, ফাঁকা জায়গা, আবার পুকুরের মতো আছে, ডোবার মতো এরকম, কারণ ওই জায়গায় একসময় নদী ছিল। তো উনি যখন রাস্তা দিয়ে হেঁটে আসছে, আস্তে আস্তে একটা জায়গায় এসে উনি দেখেন উনি তখনই ঠাওর করতে পারছে না বাসাটা কোথায়, অ্যাকচুয়ালি উনি কোথেকে আসছে, কিন্তু স্ট্রিট ল্যাম্পও নাই, কিছু নেই। তো একটা জায়গায় এসে দেখে যে একটা পুকুরের মতো জায়গা, সেখানে একটা মানুষ বসে কাতরাচ্ছে, মানে ও মা গো বাবা গো এরকম বলে কাতরাচ্ছে আর কি। তো উনি কাছে যায়, যে বলে কি হয়েছে আপনার, যেহেতু উনি এমনিও তখন এতটা যান্ত্রিক সভ্যতা অভ্যস্ততা কমো না, তো বলে যে আমার খুব ব্যথা, আমার হাত পায়ে খুব ব্যথা, আমি আহত হয়েছি। তো উনি ওই লোকের সাথে কথা বলে আহত হয়েছেন, কি হয়েছে, বলে আমি অ্যাক্সিডেন্ট করছি। তো ব্যাপারটা হচ্ছে কি ওনার মাথায় তখন পর্যন্ত এতটুকু খেয়াল করে নেই যে অ্যাক্সিডেন্ট, এখানে বাস ট্রাক তো এরকম আসে না, অ্যাক্সিডেন্ট কিভাবে কি হয়। তো যাক উনি ওই লোকটাকে বলে যে আপনি হাঁটতে পারবেন, বলে আমার বাসার সামনে একটু পৌঁছায় দেন আমাকে, আমি এখানে কাজ করি সামনে। তো উনি লোকটাকে নেয়, নিয়ে হাত দিয়ে উঁচা করে ধরে তাহলে সাহায্য করে, বলে আপনি আমার গায়ে ভর দিয়ে আসেন। তো লোকটা ওনার কাঁধে হাত দিয়ে হাঁটতেছে ওনার সাথে আস্তে আস্তে পড়ায়, বাট ওনার কাছে মনে হচ্ছে যে লোকটার ওজন অতিরিক্ত রকমের। আসাদ ভাই কিন্তু বেশ বলশালী লোক ছিল, মানে উনি ওনার ফিজিক বেশ ভালো, হ্যাঁ বেশ ভালো স্ট্রাকচার ওনার, তারপরও ওনার কাছে মনে হচ্ছিল যে উনি খুব অতিরিক্ত রকম ওজন টানছে, লোকটা তার নিজের ভর রাখছেন, তারপর কিছুটা ভর ওনার উপর দিচ্ছে, এটাই অনেক বেশি মনে হচ্ছে ওনার কাছে। তো উনি হাঁটতে ঘেমে গেলেন, ঘেমে যে উনি বাসা পাচ্ছে না, এটা আরেকটা ওনার কাছে খারাপ লাগা শুরু করলো, যে আশেপাশে যেখানেই তাকাচ্ছেন দূরে দেখতেছে আপনার ওরকম বিল্ডিং, নির্মাণাধীন বিল্ডিং, এবং আপনার ওই মানে একটা স্ট্রাকচার বিল্ডিং এর এই আর কিছু, আর ওই যে কিছু টোবা এগুলো আছে। হাঁটতে প্রায় শেষ মাথায় এসে উনি খুবই টায়ার্ড হয়ে গেলেন, টায়ার্ড হয়ে বলতেছে আমি তো বাসা পাচ্ছি না, বা আপনার বাসা কোথায়, আপনাকে কোথায় নামাই। বলে যে আপনি খুঁজে বের করেন না আপনার বাসা বের করলে ওইখানেই আমার বাসা। বলে আমার বাসা কোথায় আপনি কেমনে জানেন? বলো ওই যে ওখানে আপনাকে দেখছি আমি দিনের বেলা এখান থেকে। তো উনি একটু কনফিউজ হয়ে যান। তো উনি করে কি শেষ মাথা থেকে যে আবার ফিরে আসেন, আস্তে আস্তে একটা ব্লক দেখেন, মনে করেন যে আচ্ছা এটাই তো সেই ব্লক। উনি ঢুকে 2-3টা বাসা পার হন, লাকিলি উনি মনে বুঝেন যে এটাই যে বাসা থেকে উনি বেরিয়েছেন ওই বাসাটার ভিতরে নির্মাণাধীন বিল্ডিং, কোথাও কোনো লাইট নেই। তার মানে উনি বুঝতেছে যে আসলে যে উনি যে উঠে আসছে ওনার বন্ধু আর ব্যাক করেনি তখন। তো উনি নিচে যায়, মোটামুটি উনি কনফার্ম হয় যে এই বাসার থেকে উনি গেছে আর কি। উনি হেঁটে যে 2 তলায়, মানে ফার্স্ট ল্যান্ডিং সেকেন্ড ল্যান্ডিং এর মানে যে ফ্ল্যাটটা ওইটাতেই আর কি ওনার বন্ধু। দেখে যে দরজা যেভাবে রাখছেন সেভাবেই আছে, একটা তালা ছিল, উনি খুলেন, তালাটা খুলে ভিতরে ঢোকার পরে উনি ওই লোকটার দিকে তাকান, নিচে বসায় রাখছিল তাকে, তাকায় দেখে যে ওই লোকটা আর নাই। উনি খুঁজতেছে, ডাকলো অনেক কিছু, যে এই যে অনেক শব্দ করলো, কোনো সারা শব্দ মিলতেছে না। তো উনি খুব মানে অবাক হয়ে যায়, এখানে এসে কিভাবে কি হলো এসে। উনি ব্যাগটা ঘরের মধ্যে রেখে উনি ফ্রেশ হয়, ওখানে ছোট লাইট জ্বালায় ওনার মানে কাজকর্ম করে করিডোরে উনি রাতের বেলা উনি শুতে যায়, আলোটা নিভে দেয়। আচ্ছা, আলোটা নিভায় যখন শুইছে রাসেল ভাই, তখন কিছুক্ষণ পরে ওনার মনে হচ্ছে যে ওনার যে বন্ধুর রুমটা সেখান থেকে শব্দ হচ্ছে টুকটাক, এটা ওইটা। তো উনি মনে করলো ওনার ফ্রেন্ড মনে ফিরে আসছে রাতেবেলা। তো একটু ঘুম দৌড়ানো চোখেই উনি ডাক দেয় বন্ধুর নাম ধরে, তো সে বন্ধু কোনো রেসপন্স করতেছে না। উনি চিন্তা করে কি ব্যাপার, আবার শুয়ে পড়ে উনি।
এবার শুয়ে পড়ার পর রাসেল ভাই মনে হচ্ছে যে কিছু মানুষ সম্মিলিত শব্দ করতেছে, লাইক আচ্ছা, কোন একটা বাসার মধ্যে কোনো কিছু যদি হতে থাকে, মানে কোন একটা ইভেন্ট ঘটতে থাকে, কিছু শব্দ, হ্যাঁ, মানুষ এটা আন ওইটা আন এরকম। তারপর উনি শুনতেছে যে মানুষ কাঁদতেছে, মানে পুরুষ মানুষই কিন্তু খুব বিলাপ করে কাঁদতেছে। আচ্ছা, তো এটা শুনে উনি কি হয়েছে, উনি এক পর্যায়ে উঠে যায় বিছানা থেকে, ওই যে খাট থেকে উঠে, চোখের থেকে উঠে উনি হাঁটতে হাঁটতে যায়, লাইটের সুইচে লাইট দিয়ে দেখে লাইট জ্বলে না, রুমের মানে আলো জ্বলছে না। তো উনি হেঁটে 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 ওই রুমের গেটের কাছে যায়, মনে হচ্ছে দরজার ঠিক ওপাশে এই শব্দগুলো হচ্ছে এবং ব্যাপক পানি ঢালার শব্দ, আচ্ছা, মনে হচ্ছে যে কেউ পানি ঢালতেছে, ঠিক আছে। এবং উনি যে গেটটা খুলে দেখে যে ওইখানে কিছু নাই, ওই ফাঁকা জায়গাটা দোতলার এই সাইড যেটা ছাদের মতো আছে, ওই জায়গায় মনে হচ্ছে কিছু মানুষ শুয়ে আছে, একজনকে শোয়া রাখছে আর পানি ঢালতেছে মানুষ। ইটস লাইক লাশ গোসল দিলে যেরকম সেরকম একটা ব্যাপার স্যাপার। তো উনি এটা দেখে উনি একটু অবাক হয়, যেহেতু উনি মানে আপনার শহরের না একদম, হ্যাঁ, উনি জিনিসটাতে ওনার ভয় লাগলেও উনি একটু সাহস করেই ওই ছাদের ওখানে যায়। ওখানে যখন যায় দেখে কেউ নাই, মানে ওই যে মানুষগুলো ছিল কেউ নাই, কিন্তু লাশের মতো যে শোয়া রাখছে বডিটা আছে। তো বডিটা দেখে উনি যখন কাছে যায়, উনি আস্তে আস্তে হেঁটে বডিটার কাছে যায়, কাছে যেয়ে দেখে একটা মানুষ শুয়ে আছে। সিমস লাইক, মানে দেখলে মনে হচ্ছে এটা একটা লাশ, কিন্তু মানে প্রাণ নেই, ঠিক আছে। কিন্তু উনি তাকায় দেখে, খেয়াল করে যে যেই লোকটাকে উনি নিয়ে আসছে সাথে করে, এটা ওই লোকটা ওখানে শুয়ে আছে। তো উনি এটা লাশ কিনা শিওর হওয়ার জন্য, বা মানে এভাবে পড়ে আছে কিভাবে শিওর হওয়ার জন্য উনি গায়ে হাত দিয়ে দেখে হাতটা, আপনার শরীরটা পুরো ঠান্ডা বরফের মতো শরীরটা। তো উনি খুব মানে অবাক হয়ে যায় যে এটা কিভাবে সম্ভব এরকমই। তো উনি যখন এগুলো চিন্তা করতেছে, হঠাৎ করে যে ওই লাশটা ছিল সে ফট করে চোখ মেলে থাকে ওনার দিকে, এবং তখন ওনার আর কি নার্ভাস ব্রেকডাউন হয়, উনি আর আসলে এটা সহ্য করতে পারে না, উনি মানে ওখানে ফেইন্ট হয়ে যায়। এবং ওনার যখন হুঁশ ফিরে, তখন উনি সকালবেলা ফাইন্ড আউট করে যে উনি বিছানার মধ্যে আছেন, ওনার ফ্রেন্ড চলে আসছে। ওনার ফ্রেন্ড বলতেছে যে তোকে রাতের বেলা ওখানে পাইছি, ছাদের মধ্যে পড়েছিলি, মানে আমি যখন আসছি গভীর, আমার রাতটা লেট হয়ে গেছে, আমি আমার ক্লাস শেষ করে অনেক কাজ শেষ করে আমি আসছি, এসে তোলে দেখি আমি সামনে পড়ে আছিস, ঘটনা কি? তখন উনি বলে যে আমি এরকম এরকম দেখছি। এবং তার ফ্রেন্ডরা তখন ফাইন্ড আউট করে যে এই বিল্ডিং গুলো যখন হয় অনেক সময় কিন্তু মিস্ত্রিরা পড়ে যায়, এবং ওই বিল্ডিং থেকেও এরকম 3জন মিস্ত্রি পড়ে মারা গেছে। হ্যাঁ, তো তাদের মধ্যেই হয়তো মানে কারো একজনের, আমার ভাষায় কারিনকে দেখছে সেখানে, যে সামথিং, কারণ কারিনের কাজ হচ্ছে মানুষকে এইভাবে দেখা, বিভ্রান্ত করা বা সেটাই। সেটাই। থ্যাংক ইউ সো মাচ। ঘটনায় এবং ফারহানের পরে আরো একজন অতিথি আছেন যিনি চিটাগং থেকে এসেছেন, এবং তারও একটা ঘটনা রয়েছে, সেই ঘটনাটা আমরা শুনবো। এবং তাকে আমরা এর আগেও ইনভাইট করতে চেয়েছিলাম, সম্ভব হয়নি, তিনি আছেন এবং সুতরাং আমাদের সাথে থাকতে হবে আপনাদের পুরো সময়। আচ্ছা ভাই, আমি আমার সেকেন্ড ঘটনায় চলে যাচ্ছি। আমার সেকেন্ড ঘটনা আমাকে শেয়ার করে আমার এক ফ্রেন্ড, ওর নাম হচ্ছে সুরমি, সিরাজগঞ্জে থাকে। একটা ঘটনা রয়েছে, সেই ঘটনাটা আমরা শুনবো এবং তাকে আমরা এর আগেও ইনভাইট করতে চেয়েছিলাম, সম্ভব হয়নি, তিনি আছেন এবং সুতরাং আমাদের সাথে থাকতে হবে আপনাদের পুরো সময়। আচ্ছা ভাই, আমি আমার সেকেন্ড ঘটনায় চলে যাচ্ছি। আমার সেকেন্ড ঘটনা আমাকে শেয়ার করে আমার এক ফ্রেন্ড, ওর নাম হচ্ছে সুরমি, সিরাজগঞ্জে থাকে। আচ্ছা, তো ওদের যে প্যারেন্টস, ওনারা গভর্নমেন্ট জব করার কারণে যেটা হয় যে একটা জায়গায় বারবার মুভ করতে হয়। তো সেই ক্ষেত্রে সিরাজগঞ্জের একটা সদর থেকে একটু ভিতরে দিয়ে তাদের মানে থাকার প্রয়োজন পড়ে, এবং তারা ওখানে একটা কনভেনিয়েন্ট একটা প্লেসে তারা একটা বাড়ি খুঁজে পায় এবং সেটাতে ভাড়া ওঠে তারা। তো ওই বাসাটা মানে মেইন সদর যেটা, মানে একটু লোকালয় থেকে একটু ভিতরের দিকে ছিল, এবং আশেপাশের ম্যাক্সিমাম জায়গাতেই পুরো গ্রামের মতো ছিল। তো ওই বাসাটা সম্পর্কে একটু আমি বলবো। বাসাটা ছিল দোতলা একটা বিল্ডিং এবং অনেক পুরনো হিন্দু জমিদারদের মালিকানায় বাসাটা একসময় ছিল। পরে সেটা কোন একজন মুসলিম কিনে নেয় এবং সেটা এখন বর্তমানে তারাই মালিক। তো তারা বাসাটা দ্বিতীয় তলায় এবং ওদেরকে ভাড়া দেয়। এবং বাসার একটু বর্ণনা দিব যে সম্পূর্ণ মেইন রোড থেকে একদম ভিতরের দিকে গ্রামের পাশেই ছোট্ট একটা রাস্তা ধরে, লম্বা একটা সরু রাস্তা ধরে বাসার মেইন গেটে ঢুকতে হয়, এবং ঢোকার সাথে সাথে
বাসার সামনেই অনেক পুরনো একটা বট গাছ, দেখলেই মনে হবে যে অনেক বছরের, অনেক পুরনো সময়ের অনেক স্মৃতি বহন করে আছে এই গাছটি। এবং তারপরে হচ্ছে সেই বিল্ডিং, এবং বিল্ডিংটা হচ্ছে দোতলা বিল্ডিং, পেঁচানো সিঁড়ি, যেটা আমাদের পুরান ঢাকায় অনেক সময় দেখা যায় এরকম বাসা। তো পেঁচানো সিঁড়ি দিয়ে উপরে দোতলায় উঠতে হবে, এবং দোতলায় 4টা রুমই তারা ভাড়া নেয়। এবং এখানে একটু বলবো আমি, সেটা হচ্ছে যে এই বাসার 4টা রুমের ভিতরে সব থেকে শেষের যে রুমটা, মানে সেই রুমটাতে একটু প্রবলেম ছিল। প্রবলেমটা এইরকম যে দেয়ালের ঠিক মাঝখানে একটা প্রতিমূর্তির মতো, মানে একটা মূর্তির মতো, যেটা বলবো আমি, যে আপনার একটা মানুষের মাথার মতো দেয়ালের ঠিক মাঝখানে সেটা মানে খোদাই করা। তো এই বিষয়টা তারা যখন দেখে, তারা তার মালিককে জিজ্ঞেস করে যে বাসার এই জিনিসটা এখানে কেন, আসলে এটা কি। তো তারা বলে যে এটা আসলে আমরা নিজেরাও জানি না, কেননা আমরা যখন অনেক আগে বাসাটা কিনে নিয়েছিলাম কোন এক জমিদারের কাছ থেকে, তখন এটা খোদাই করা ছিল। তো এরপরে তার আর কিছু বলে না, তারা জাস্ট একটাই প্রিকশন দেয় এই বাসায় থাকার আগে, যে এই বাসায় যারা এর আগে ফ্যামিলি ছিল তাদের যে সব থেকে ছোট যে ছেলেটা ছিল, সেই ছেলেটা এই বট গাছে দড়ি দিয়ে সুইসাইড করেছিল। এই একটা প্রিকশন তাদেরকে বাসায় ওঠার আগে তারা দেয়। তো তারপর তারা এটা জানার পরেও, এই জিনিসগুলো দেখার পরেও বাসায় ফুল ফ্যামিলি নিয়ে উঠে, এবং মোটামুটি খুব ভালোভাবেই তাদের সময় কাটছিল। আর তাদের বাসায় ছিল এক পুরো মহিলা ছিল, উনি মোটামুটি বাসার দেখাশোনা করতেন। তো উনি যেটা হতো যে সবসময় রাতের দিকে ওনাকে টয়লেটে যাওয়ার প্রয়োজন পড়তো, এবং টয়লেটটা ছিল সেই পেঁচানো সিঁড়ি বেয়ে বড় একটা উঠান পার হয়ে, এবং সেই শেষে মানে একতলার একদম বাসার শেষ পিছনের দিকে একটা বাথরুম। তো অনেকগুলো পথ তাকে অতিক্রম করে এই টয়লেটের জন্য যেতে হতো। এবং উনি মোটামুটি ডায়াবেটিসের রোগী ছিলেন, যেটা হতো যে প্রত্যেক রাতেই তাকে মানে সেখানে বাথরুমে যাওয়ার প্রয়োজন পড়তো। তো এক রাতে সে এরকম ওই রুমটা থেকে বের হয়ে দোতলার সিঁড়িগুলো ক্রস করে সে টয়লেটে যায়, এবং টয়লেট থেকে যখন সে ফিরে আসে, তখন উনি যেটা দেখেন যে ওনাদের যে বারান্দাটা ছিল, এবং বারান্দার পাশে বটগাছের শাখা পোশাক এমন ভাবে ছিল, মনে হচ্ছে যে বারান্দা থেকে বটগাছে মানে উঠে পড়া যাবে এরকম একটা অবস্থা। তো উনি যেটা দেখলেন যে বারান্দা থেকে ঠিক কালো একটা ছায়ার মতো কি যেন একটা জিনিস সেই বটগাছের উপর উঠে গেল। এবং এটা দেখার পরে সে মানে নিজেই চিন্তা করলো যে এটাকে আমি ঠিক দেখলাম নাকি কোনো একটা ভুল কিছু দেখলাম। তো এটা দেখলো সে, দেখার পরে সে মানে বাসার সবাইকে বলল, এবং বাসার অনেক মানুষ এটা নিয়ে তেমন কিছু বলেনি। তারা মনে করেছে যে উনি বৃদ্ধ মানুষ, হয়তো ভুল দেখে ফেলতে পারে। তো এরকম ভাবে আবারও এক রাতে সে এরকম টয়লেট শেষ করে যখন রুমের দিকে ফিরছিল, তখন যেটা হলো যে ওই বারান্দা দিয়ে যখন সে ক্রস করছিল, এবং তার কাছে মনে হচ্ছিল যে তার পায়ে কোনো একটা কিছু মানে আটকে ধরছে তাকে, এরকম কিছু একটা। আচ্ছা। তো উনি যেটা দেখলেন যে মনে হচ্ছিল যে বটগাছের ওখান থেকে অনেক বড় চুলের একটা গোছা তার পাটাকে টেনে নিয়ে একদম বারান্দা ক্রস করে বটগাছে নিয়ে যাবে, এরকম একটা অবস্থা। তো উনি বেশ ভয় পেয়ে যায়, এবং বারান্দার বড় কার্নিস থাকার কারণে, মানে রেলিং থাকার কারণে যেটা হয় যে মানে ওনাকে হাজার টেনে নেওয়ার চেষ্টার পরেও সেটা নিতে পারে সম্ভব হয়নি। তো ওনার যেটা হয় যে ওই বারান্দার রেলিং এর মাঝখানে মাথা লেগে মাথা ফেটে যায়, এবং অনেক জোরে সে চিৎকার করে ওঠে, এবং বাসার সব মানুষ তাকে সেখান থেকে নিয়ে যায়। এবং তারপর উনি যেটা বলে যে আমি এই বাসায় থাকবো না, এই বাসায় অনেক সমস্যা আছে, এই বটগাছে কোনো একটা খারাপ কিছু আছে যেটা সব সময় তাকে মানে ডিস্টার্ব করা শুরু করে। এবং উনি বললো যে আমি এই বাসায় আর কাজ করবো না। তো উনি ওই বাসা থেকে কাজ না করে উনি বিদায় নিলেন। এবং এরপরে আসলে মেইন ঘটনাটা শুরু হলো। যে মেইন ঘটনাটা সেটা হচ্ছে আমাকে যে ঘটনাটা শেয়ার করেছেন ওর সাথেই ঘটা শুরু হলো। ও মেইনলি বাসায় থেকে ফার্স্টের দিকে ভালোই ছিল, কিন্তু এরপরে সে পজেসড হওয়া শুরু করলো। সে আমাকে বললো যে আমি যখন বাসায় থাকতাম আমার কাছে বারবার মনে হতো যে ওই বটগাছ থেকে কোনো একটা কিছু তাকে বারবার ডাকছে, এবং রাতের বেলা তার বারবার মনে হতো যে না ঘুমিয়ে সেই বারান্দায় বসে থাকবে। তাকে মানে সে আমাকে বললো যে তার কাছে মনে হতো যে ওই বটগাছ থেকে কোন একটা কিছু তাকে বারবার অনেক আকর্ষণ করছে। এবং প্রত্যেক রাতেই যখন সে ঘুমাতো, ঘুম আসতো না, তারপরেও যখন সে চোখটা বন্ধ হয়ে আসতো তখন সে এরকম ভয়ানক স্বপ্ন দেখতো। এবং সে দেখতো যেটা যে তাদের পাশে যে ড্রয়িং রুমটা ছিল, যেখানে আমি বললাম যে দেয়ালে একটা মাথার একটা ছবির মতো খোদাই করা ছিল, ওই জিনিসটা থেকে সে দেখতো যে ওই জিনিসটা তাকে বারবার ডাকে, এরকম কিছু একটা। আচ্ছা। তো এরপর সে আস্তে আস্তে করে কিছুটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলা শুরু করলো, এবং
এরপরে ফাইনালি যেটা হলো, আমি আসলে অনেক শর্ট করে বলছি ঘটনাটা, আরো অনেক কিছু বলার ছিল যেটা বলতে পারলাম না আসলে। তো এরপরে ফাইনালি যেটা হলো যে ও এবং ওর বোন মানে একসাথে তারা রুম শেয়ার করে ঘুমাতো একটা বিছানায়, এবং ফাইনালি এরকম অসুস্থ হয়ে যাওয়ার পরে ওর বাবা মা যেটা করলো যে সবসময় একটা মানুষ যাতে ওর সাথে থাকে, ওর বোন সেই একটা ব্যবস্থা করে দিল। কেননা এরকম হঠাৎ করে যদি একা রুম খুলে চলে যায়, এরকম অনেক কিছু হয়েছিল মাঝখানে। তো ওর বোন ওর সাথে এক রাতে ঘুমাচ্ছিল এবং হঠাৎ করে ওর বোনের এক রাতে ঘুম ভেঙে যায়, এবং ঘুম ভাঙার পরে সে যেটা দেখে যে ওদের বিছানার বরাবর একটা বড় জানালা ছিল, এবং জানালাটা এরকম ছিল যে ছোট ছোট খুব মানে শিক দিয়ে মানে কিছু জানালা আছে যেটা পুরনো বাড়ি ঘরে দেখা যায়। তো এরকম একটা জানালা যে মনে হচ্ছে যে অনেকগুলো শিকের মাঝখানে জানালাগুলোর অনেকগুলো জায়গা ফাঁকা। তো এরকম একটা জানালা ছিল বিছানার পাশে, এবং ওটা সম্পূর্ণ খোলা ছিল। তো ও যখন ঘুম ভেঙে যায়, ও দেখলো যে ওর বোন ওর পাশে ঘুমানো, কিন্তু ওর বোনের আকৃতি যেমন ছিল নর্মালি সেরকম না, অনেক লম্বা, মনে হচ্ছে যে কেউ তার মানে তার ভিতরে পজেস্ট করে আছে তাকে কেউ, এবং তার সম্পূর্ণ আকৃতিটা একদম চেঞ্জ হয়ে গেছে। মনে হচ্ছে চেহারাটা একদম চিকুন হয়ে অনেক লম্বা একটা আকৃতি, যেটা একদম অস্বাভাবিক ছিল ওই সময়টাতে দেখা তার জন্য। এবং সে যেটা দেখলো যে তার পা দুইটা অনেক লম্বা হয়ে সেই জানালার বাইরে মানে বাইরে দিয়ে বের হয়ে আছে এরকম একটা। তো তখন সে সাথে সাথে অনেক জোরে চিৎকার করলো এবং বাসার মানুষজনকে ডেকে আনলো। বাসার মানুষজন যখন আসলো তখন দেখলো যে তার মেয়ে একদমই ঠিক আছে, এরকম কিছুই না। তো এরপরে তারা অনেক তার পজেস যে হয়ে গেছিল মেয়েটাকে, এটাকে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করলো। বাসায় অনেক মাওলানা অনেক হুজুরকে নিয়ে মিলাদ পড়ানোর চেষ্টা করলো, এবং ফাইনালি যখন একটা মাওলানা ওনাদের বাসায় আসলেন, এবং উনি যেটা সবকিছু দেখে ভালো মতো ওই রুমটাকেও দেখার পরে যে মানুষের যে চেহারার যে একটা ছবি খোদাই করা ছিল, সেই জিনিসটা দেখার পরেও সে যেটা বললো যে এই বাসায় আসলে না থাকাটাই বেটার। কারণ এই বাসায় ওই যে খোদাই করা মানুষের প্রতিকৃতির মতো যে ছবিটা, সেটা বললো যে ওই রুমটাতে আসলে 3টা জিন থাকে, এবং ওই 3টা জিনের হচ্ছে একটা মাথা, ওই যে মাথাটা খোদাই করা সেটা। তো ওনাদেরকে বললো আপনার এই বাসাটায় না থাকাই ভালো, কেননা যেহেতু অনেক ক্ষতি করতেছে, তো আপনারা অন্য কোনো একটা বাসায় চলে যান, তাহলে এই সমস্যাটা একদমই ঠিক হয়ে যাবে। তো এরপরে ওনারা ওই বাসাটা ত্যাগ করে অন্য একটা জায়গায় চলে গেল, এবং এরপরে সে এখন মোটামুটি সুস্থ। এই ছিল ঘটনা। অনেক ধন্যবাদ। Happy birthday to Radio 4011. Happy birthday. It's been a long time. It's been a long time. Right. 11 years. 11 years, yeah. So, আমরা আজকে যে ঘটনা শুনবো সেটা আপনি বলছিলেন, আপনার সামনে কথা হচ্ছিল যে দেশের বাইরের হ্যাঁ, কিছু actually, ঘটনা। এটা হচ্ছে আমাদের ফ্লোরিডার ব্রুকসভিলের একটা ঘটনা আর কি। So, should I start? Okay. প্লিজ। আচ্ছা, এটা হচ্ছে ব্রুকসভিলের একটা ঘটনা, একটা বাড়িকে ঘিরে। এটার নাম হচ্ছে মে স্ট্রিঙ্গার্স হাউস। অ্যাকচুয়ালি এটা এখন একটা আপনার মিউজিয়াম। এটা একসময় একটা বাসা ছিল আর কি। সো এটার কিছু লেজেন্ড আছে, আরবান লেজেন্ড ওখানে প্রচলিত আছে এটা নিয়ে, যে বাসাটা যিনি কেনেন স্প্রিঙ্গার ফ্যামিলি যারা, তো এটা কেনার পরে ওনারা কয়েকজনই মারা যায়। তার মেয়ে একজন ছিল, সে সিভিল ওয়ারের টাইমে ওখানে থাকতেন। আফটার দ্যাট তার বিয়ে হয়, বিয়ের পরে তার একটা সন্তান জন্ম দেওয়ার সময় তিনি মারা যান আর কি, মেরিনা যিনি ছিলেন। আচ্ছা 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 আচ্ছা। তো বাচ্চাটা ওখানে জন্ম হয়, 3 বছর পর্যন্ত বেঁচে থাকে বাচ্চাটা। 3 বছর পর বাচ্চাটাও মারা যায় আর কি। তো এরপরে আর কি ভদ্রলোক বাড়ি বিক্রি করে দিয়ে যান। তো এরপরে একজন আপনার ডক্টর ওই বাড়িটা কেনেন, এবং ডাক্তার অনেক কষ্টে ওটার মানে আপনার রেনোভেশন করেন, কিছু রুম টুম বাড়ান। আর ওইখানে উনি একটা মানে হসপিটাল চালান, সেখানে অ্যাজ লং এস একটা স্যানিটারিয়ামও ছিল, এবং যারা ওই সময় পক্স অ্যান্ড ওখানে একটা জ্বর হতো আর কি, হলুদ জ্বর, ইয়েলো ফিভার, ওইটাতে যারা এফেক্টেড হতো তারা ওখানে আসতো চিকিৎসা নিতে। সো বাসাটা এইভাবে অবস্থায় অনেকদিন থাকার পর তারপর ডাক্তারও মারা যায়, এবং তারপর স্টেট নেয় অ্যান্ড স্টাফ। এখন এটা একটা মিউজিয়াম হিসেবে আছে আর কি। আচ্ছা, এবং মিউজিয়াম হিসেবে আসার কারণ কি ধরনের মানে ওই ফ্যামিলির কিছু আপনার যেটা হেরিটেজ এন্ড এভরিথিং ওখানে রাখা আছে, এবং এনিবডি ক্যান ভিজিট। 90s অফিসে কোনো একটা সময় মিউজিয়াম আছে। তো ওইটা মিউজিয়াম হওয়ার পিছনে আরো কিছু কারণ আছে রাসেল ভাই। আচ্ছা, বাড়িটা যখন ওখানে পড়ে থাকতো, তো অনেকে ওখানে যেত, গেলেই ওখানে যে সবচেয়ে বড় বাড়িটা দূর থেকে দেখলে দেখতো বিভিন্ন রকমের আলো দেখা যেত বাড়ির ব্যাকইয়ার্ডে এবং অনেক জায়গায়, এবং অনেকে অনেক কিছু দেখেছে, যেমন ছোট বাচ্চার একটা দেখতো,
এবং সবাই বলতো যে এই বাচ্চাটা 3 বছর বয়সে মারা গেছে, ওইটাই নাকি ওখানে চলাফেরা করতো আর কি। এবং সেই বাচ্চা দেখতো তারা হ্যাঁ, বাচ্চা সবাই। দেখতো, যে একটা বাচ্চাকে দেখতো, বাচ্চার হুইসপারিং ভয়েস শুনতো, আচ্ছা স্টাফ লাইক দ্যাট। তো ওই বাসার ভেতরে আপনার যাওয়ার পরে অনেকেই মানে অনেক রকম শব্দ শুনতো এসে। তো মিউজিয়াম হওয়ার পর যেটা হয়, এটার পরে কিন্তু এটার সাথে রিলেটেড আসল আরেকটা কাহিনী সেটা থাকছে আর কি। হ্যাঁ, প্লিজ। এটা হচ্ছে যেহেতু লেজেন্ডের সাথে মানে হ্যাঁ, করার জন্য। তো ওই বাসায় যখন মিউজিয়াম হয়ে গেল, তখন আপনার বাসাটার ভেতরে মিউজিয়াম যখন চালাচ্ছে, মিউজিয়ামের যারা আপনার কিউরেটর ছিল বা যারা টেক কেয়ার করতো, তো তারা ওই এই ধরনের জিনিসগুলো কিন্তু ওদের যারা খুলতো তারাও দেখতো, বা যারা ওখানে কিউরেটররা close করতো, প্রত্যেকেই হ্যাঁ, সবাই experience এক্সপিরিয়েন্স করতো। Right. যেমন ধরেন বসে আছে কোথাও, হঠাৎ করে শুনতে পাচ্ছে কানের কাছ থেকে ফস করে শব্দ যাচ্ছে, কেউ দৌড়ায় চলে গেল, কোনো বাচ্চার হুইসপারিং। প্রথম দিকে একটা অস্বস্তি ফিল করলো, পরবর্তীতে ওরা যেটাই করছিল যেটা হার্মলেস কিছু একটা ব্যাপার, সেরকম না। তো যেটা হলো যে ওই বাচ্চাটা যে ছিল আপনার জেসি মেয়ে, ওর একটা ছোট পুতুল ছিল আর কি। ওই পুতুলটা একদিন ওদের মধ্যে একজন বিছানা থেকে সরা রাখছে আর কি। তো পরের দিন যেটা হয়েছে, এসে দেখে যে পুরো লন্ডভন্ড ওই রুমটার মধ্যে, সব জিনিসপত্র সব এলোপাথারি পড়া, সব খেলনা টেলনা যা যা আছে লন্ডভন্ড করা। তো ওখানে কিন্তু যে বন্ধ করে গেছে তারও কিন্তু কোনো মানে সে পুরোপুরিটা লক করে গেছে। যখন মিউজিয়াম হয়ে যায় তখন কিন্তু জিনিসটা বেশ সিকিউর ভাবে ওরা মেনটেন করে। তো ওইটা ওইভাবে লক করা, এবং ওইটাকে আপনার সকালে যে খুলছে লকটা অবস্থা ওইভাবে পাইছে, কিন্তু ভেতরের জিনিসগুলো এরকম এলোমেলো লন্ডভন্ড করা অবস্থা। এরপর থেকে ওরা বুঝছে যে বাচ্চা পুতুলটাকে সরানো যাবে না। হ্যাঁ, মানে এই একটা পুতুল সরানোর কারণে মানে এই জিনিসগুলো কি মানে ঘটছে কেন আসলে? ঘটছে আসলে এই যে পুতুলটাকে যে সরিয়েছে, এই জিনিসটা কি কারো পছন্দ হয়নি? হ্যাঁ, এরকম? রাইট, অ্যাজ দে বিলিভ। এরকম কিন্তু আরো কিছু ভাষা আমি আপনার এই নর্থ আমেরিকা এরকম বিভিন্ন অঞ্চলে শুনেছি, যারা নাকি যে বিলঙ্গিংস সরানোটা পছন্দ করে না। অ্যাজ পার এজ না, একটা জিনিস তো খুবই সত্যি যে আমিও কোথায় পড়ছিলাম যে একটা বাসা অনেকদিন ধরে পড়ে আছে, হয়তো ওই বাসাতেই কোনো জিন বা কিছু আছে, একটা হ্যাঁ, কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করে না, কিন্তু কেউ হয়তো রিনোভেশনের কাজে হাত দিল বা কেউ হয়তো কিছু একটা করলো, এরকম তো কয়েকটাই আছে তখনই কারণ ওরা নাকি চেঞ্জেস নাকি পছন্দ করে, বিকজ হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি এটা ওদের মানে অ্যাকচুয়ালি লিভিং প্লেস হয়ে যায়। রাইট। এন্ড অ্যাজ পার এজ মাই বিলিভ, আমি যেটা বিশ্বাস করি যে ওই যে বাচ্চাটা মারা গেছে বা তার হয়তো তার সাথে যে জিন কারিন যেটা সেটা ওখানে আছে, এন্ড দ্যাট জিন ডাজন্ট লেট এনিবডি চেঞ্জ এনিথিং, ডাজন্ট লাইক দ্য চেঞ্জ। রাইট। এই কারণে এই সমস্যাগুলো আরো বেশি হয়। এবং আমরা কারিন নিয়ে অনেক কথা বলেছি, অনেক তো কথা মানে বলেছি। মানে এটা অনেকটাই মানে আমার মনে হয় যে মানে পসিবিলিটি আছে যে Possibility মানে অ্যাকচুয়ালি মানে একজন যদি আসলে, আমি বলছি যে আমার রিলিজিয়াস Point of view থেকে, right, true, যে true. এখানে বলা হয়েছে, আমার রিলিজনে বলা আছে যে ইউ আর অ্যাসাইন্ড উইথ এ জিন উইথ ইউ, Right. এন্ড এটা সবার কাছেই আছে, এন্ড অ্যাকচুয়ালি দ্যাট লিডস ইউ টু ডু দ্য ব্যাড থিংস। Right. সো সেটাকে আপনি অ্যাকচুয়ালি যেভাবে কন্ট্রোল করে রাখতে পারে তার উপরে সেটা, Right. এটা আমাদের রিলিজনে বলা। আর আদার দেন দ্যাট আমি খ্রিস্টানিতে শুনছি ডিমনের কথা আছে, Right. people assigned with demons and stuff like that, ভিতরে ইনার ডিমনও আছে মানুষের। হ্যাঁ, তো আপনি যদি একটু ভাবে ডিফাইন করেন জিনিসটা কিন্তু একই জিনিস দাঁড়াচ্ছে, ইনার ডিমন, গুড এন্ড এভিল, মানে এই জিনিসগুলো তো হাজার। একই দাঁড়ায়। আরেকটা জিনিস সেটা হচ্ছে এটার সাথে আপনি বলছেন যে রিলেটেড একটা ঘটনা আছে, সেই হ্যাঁ, ঘটনাটা হচ্ছে যে আমার পরিচিত একজন, এটা জি। কেন নাম আসলো যে আমার পরিচিত একটা মানে কলিগ ছিল, নাম ছিল ইভরিন। তো ও এখন অবশ্য আইডিয়া হতে চলে গেছে। আচ্ছা। হ্যাঁ, তো ও ওই সময় ওর কিছু ফ্রেন্ডদের সাথে, মানে আই হ্যাড লাইক এ বাঞ্চ অফ ফ্রেন্ডস হু ইজ টু বি দিস প্যারানর্মাল থিংস লাভার্স। আমি তার মধ্যে হচ্ছে অনেকের নাম আমরা জানি অলরেডি, না? হ্যাঁ, আমার সবচেয়ে ক্লোজ বাড়ি রয়। রয়, ইয়েস। সো এনিওয়ে এডরিন ওর খুব শখ ছিল আর কি যে এই জিনিসগুলোতে, তো সে তার ফ্রেন্ডদেরকে নিয়ে ওই বাসায় গেছিল। মিউজিয়াম অ্যাকচুয়ালি দে ডোন্ট লেট দেম স্টে ইন দ্য হাউস এট নাইট, তো ওরা আশেপাশেই থাকে এবং মানে উডসের থেকে ওরা ওই কাছে এসে আর কি ওখানে রাত্রেবেলা ঘোরাফেরা করে। তো যেইটা হয় কি, ভেতরে তো ঢুকতে পারে না, বলতেছে যে পাশে থেকে ওদের মধ্যে একজন যে আপনার ওই বাসার যে প্যারামিটার ওটার কাছে হাঁটাহাঁটি করতেছিল। তো হঠাৎ করে নাকি ফিল করলো যে মনে হচ্ছে যে পেছনে একটা আলো, আচ্ছা, মানে অন্ধকার হালকা, মনে করেন যে আপনার বাতাস হচ্ছে, আর ফ্লোরিডা ওয়েদার কিন্তু কাইন্ড অফ লাইক বাংলাদেশ, হ্যাঁ, মানে এরকম। হ্যাঁ, তো পেছনে মনে হচ্ছে কি বাতাস বইছে আর ছোট ছোট ওই যে গাছের মধ্যে দিয়ে। তো হঠাৎ করে আলো, তো আলো দেখে ও একটু ভয় পেয়েছে যে ওকে আবার পুলিশ বা কিছু করতে আসছে নাকি, একটা প্রাইভেট প্রপার্টি। তো তাকায় দেখে যে না, কোনো গাড়ি নেই, কিছু নাই, পুরো নিঃশব্দ। আবার দেখতেছে বাম দিক থেকে একটা আলোর মতো যাচ্ছে। পরে সে খেয়াল করে দেখে যে ইটস এ রেডিয়াস লাইক হিউম্যান বিং এর মতো হবে, বেশি বড় হবে না, 3-4 ফিট উঁচা। এটা আলোটা ভেসে 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 যাচ্ছে একদিক থেকে,
এবং একসময় বাসার ভেতরে যে শাট করে উপর দিকে উঠে গেল, উপর একটা জানলার মতো ছিল, ওদিকে উঠে গেল এবং এটা দেখে ও প্রচন্ড ভয় পেয়েছে এন্ড শি ran away। এবং আসার পর সে চিন্তা করতেছিল যে বিভিন্ন রকম লজিক্যাল জিনিস, এটা যেহেতু মিউজিয়াম হয়ে গেছে, ওরা কি কোনো ট্রিক প্লে করতেছে নাকি? আচ্ছা, হ্যাঁ, মানে মানুষকে ভয় দেখানো যে attract করার জন্য, ভিজিটার বাড়ানোর জন্য। হ্যাঁ, তো পরবর্তীতে ওরা এটা একটা লজিক বের করলো যে না, এটা সম্ভব না, কারণ যদি লাইট দিয়ে কেউ পড়তো, Right. মানে লেজার লাইট পয়েন্টার বা কিছুতে, তাহলে এখান থেকে একটা লাইটের সোর্স দেখা যেত যেখান থেকে আসছে। True, very কিন্তু true. এটা হচ্ছে সেলফ ইলুমিনেটিং একটা লাইট এবং এটার কোনো বডি নাই, জাস্ট লাইক আমরা অনেক সময় মুভিতে আত্মা বা কিছুকে দেখানো হয় আলোতে, গ্রাফিক্যালি যেভাবে দেখানো হয়, কাইন্ড অফ লাইক দ্যাট, মানে কিছু একটা জলজল করছে বা ট্রান্সপারেন্ট সবকিছু। আসলে আমি নিজেও কিন্তু এরকম আলো দেখছি, আপনাকে অনেকদিন আগে বলেছিলাম যে আমি দেখেছিলাম একটা 3 তলা বিল্ডিং এর উপরে, বিল্ডিংটা অনেক আমার মনে আছে, এসে হ্যাঁ। আলোটা নামছে এবং নেমে ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। তো হু উড ডু ইট টু মি, আমার সাথে মানে এটার কোনো ব্যাখ্যা হয়তো নাই। তো দ্যাটস দ্য স্টোরি, রাইট? That's the story. থ্যাংক ইউ সো মাচ। ফারনান তার ঘটনা শোনাবে আমাদেরকে আজকে। ফারনান, কোথায় ঘটেছে এই ঘটনাটি? এবং আপনারা সবাই জানেন ফারনান পুরান ঢাকা থেকে এসেছে। ফারনানকে পরিচয় করার উদ্দেশ্য নেই, ফারনান অনেকবার এসেছেন এবং আজকে স্পেশাল একটা দিনে ফারনান আবারও এসে, মাঝখানে অনেকটা লম্বা গ্যাপ ছিল। ফারনান, আমরা কোন জায়গার ঘটনা শুনবো আজকে? জি ভাই, আজকে আমি আজিমপুরের একটা ঘটনা শেয়ার করবো। আমাকে আঙ্কেল বলেছে। প্রথমে আমি জন্মদিনের অনেক শুভেচ্ছা রেখে থ্যাংক ইউ ভেরি মাচ ফারনান। সবাইকে অনেক শুভকামনা রইল। তো সেই সাথে আমার ঘটনায় চলে যাচ্ছি। আমার ঘটনাটা হচ্ছে আজিমপুরের, এবং আমাকে যে ঘটনা শেয়ার করেছেন আমার একটা আঙ্কেল, ওনারা ওখানেই থাকতেন এক সময় আজিমপুরে, এখন বর্তমানে নিউ ঢাকার দিকে সুইচ করেছেন। তো স্বাধীনতার যুদ্ধের আগে ওনাদের আজিমপুরে যে বাসাটা ছিল, ওটা স্বভাবতই আগের যে স্ট্রাকচার সেভাবেই ছিল, এবং তখনকার সময়টাতে আজিমপুরের অবস্থা এখনকার মতো ছিল না। তো আশেপাশে অনেক গ্রামের মতো এলাকা ছিল, বন জঙ্গল ছিল, এখনের মতো এত ঘিঞ্জি পরিবেশ ছিল না। আচ্ছা, তো তখন ওরা ওখানে থাকতেন এবং ওনাদের বাসাটা ওখানে মোটামুটি সুপরিচিত এবং রিকগনাইজড, জানতো সবাই, কেননা দোতলা বাসা খুব একটা ওখানে দেখা যেত না ওই সময়টাতে। তো ওনাদের বাসাটা মোটামুটি অনেকগুলো মানুষ একসাথে থাকতেন এবং অনেক বড় একটা বাসা ছিল। আচ্ছা। তো ওনারা যখন ছোট ছিলেন তখনকার ঘটনা নিয়ে একটা শেয়ার করেন, এবং যেটা হয় যে ওনার যে বাবা, তো আগে আমি একটু ওনাদের বাসার স্ট্রাকচারের কথা বলি, যে পুরনো সময় যে স্ট্রাকচারটা ছিল সেটা এমন ছিল যে আশেপাশে কি গ্রামের মতো অনেক জায়গা ছিল, এবং ওনাদের বাসাটা মেইন রোড থেকে কিছুটা ঢালুর মতো নিচে নেমে তারপরে একটা মেঠো পথের পর তারপর ওনাদের বাসা ছিল। তো ওই সময়ের যে স্ট্রাকচারটা এখনকার স্ট্রাকচারের সাথে তুলনা করলে একদম সম্পূর্ণ ডিফারেন্ট হবে, কারণ এখন অনেক ঘিঞ্জি এলাকা আমাদের পুরান ঢাকায়। তো ওনাদের বাসার যখন এন্ট্রান্স যেটা, তারপরেই ছিল অনেক বড় একটা উঠানের মতো একটা জায়গা, এবং সেটা ক্রস করার পরে ছিল তাদের দোতলা বিল্ডিংটা, এবং ঠিক ওই বিল্ডিংটার পেছনের দিকে ছিল একটা কুয়া, এবং তার পাশে ছিল একটা বেল গাছ। আচ্ছা। তো এই বেল গাছটা নিয়ে অনেক ধরনের ঘটনা তাদের বাসায় ছোটবেলা তারা শুনতো, এবং অনেক কিছু তারা ওখানে এক্সপেরিয়েন্সও করেছিল। তো ওই বাসার যেটা নিয়ম ছিল, যে আমাকে যে ঘটনাটা বলেছেন আঙ্কেল, তো ওনার বাবারা যেটা হতো যে বাসায় একটা জাস্ট টয়লেট ছিল, বাসাটার জন্য জাস্ট একটা টয়লেট বরাদ্দ ছিল, এবং সেটা ছিল ওই বেল গাছটা এবং কুয়াটা ক্রস করার পরে জাস্ট ছোট একটা টয়লেট। তো এই টয়লেটটাই সবাই ইউজ করতো সারাদিন, এবং স্বভাবত যেটা হতো যে দিন শেষে টয়লেটের অবস্থা খুব খারাপ থাকতো, যেটা একটা টয়লেট সবাই ইউজ করতো, এবং ওই বাসা নোংরা হয়ে যেত। আর ওই বাসার যে মেন ছিলেন উনি যেটা করতেন যে প্রত্যেক দিন সকালবেলা ফজরের সময় ঘুম থেকে উঠে টয়লেটটা ভালো মতো নিজেই পরিষ্কার করতেন, নিজেদের বাসা নিজেই পরিষ্কার করতেন, করে তারপর গোসল টোসল করে নামাজ পড়তেন ফজরে। তো এক রাতে তো এরকম হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়, মানে আমার যে ঘটনাটা বলেছেন আঙ্কেল, ওনার বাবার ঘুম ভেঙে যায়, এবং ঘুম ভাঙার পরে উনি যখন বাইরের দিকে তাকান দেখেন যে বাইরে খুব আলো মনে হচ্ছে, এরকম যে দিন হয়ে গেছে, এরকম একটা যে হয়তো ফজরের সময় হয়ে গেছে। তো উনি সেই রাত্রে আসলে খেয়াল করেনি, ওই রাতটা ছিল একটা পূর্ণিমার রাত। আচ্ছা।
প্রচন্ড চাঁদের আলোতে ঝলমলে ছিল চারিদিক। তো উনি যেটা করলেন যে জিনিসপত্র নিয়ে ঝাড়ু নিয়ে আর কি বের হলেন, যে একবারে বাথরুমটা পরিষ্কার করে তারপর গোসল টোসল করে একবারে ফজরের নামাজ পড়ে আসবেন। তো উনি সবকিছু নিয়ে যখন ওই কুয়াটা ক্রস করলেন এবং বেল গাছের নিচ দিয়ে যখন সে যাচ্ছেন, তখন উনি দেখেন যে ওনাদের টয়লেটটা ছিল আপনার কিছুটা মেঝে থেকে উপরে সিঁড়ির মতো কিছু ছিল, এবং তারপরে টয়লেটটা আগের যুগের অনেক আগের। হ্যাঁ, অনেক আগে। তো উনি যেটা দেখলেন যে বেল গাছটা যখন উনি ক্রস করে সামনের দিকে গেলেন, উনি দেখলেন যে টয়লেটের সিঁড়িতে কেউ একজন বসে আছে, এবং সেটা ছিল সম্পূর্ণ সাদা কাপড়ের মোড়ানো একটা মানুষ হবে এবং একটা মহিলার মতো বসা। এবং উনি দূর থেকে জিজ্ঞেস করলেন যে কে তুমি, মানে কে এখানে বসে আছো কেন সকালবেলা। তো উনি জিনিসটা খেয়াল করেনি যে এটা যে গভীর রাত্র, তখন এটা উনি বুঝতে পারেনি। তো উনি যখন ভালো মতো ওটার কাছে গেলেন, উনি দেখলেন যে ওটা আসলে তার মার মতো স্ট্রাকচার একদম সম্পূর্ণ, এবং উনি দেখলেন যে ওনার ওই বৃদ্ধ যে মহিলাটা বসা, ওনার সম্পূর্ণ কোকড়ানো চুলগুলো সামনের দিকে চলে আসে, এবং উনি খুব মাথাটা নিচু করে বসে আছে। তো উনি যখন মাথাটা উপরে করে ওনার দিকে তাকালেন, উনি দেখলেন যে একদম সম্পূর্ণ মানে তার মার যে চেহারা এরকমই হবে চেহারা, এবং জাস্ট পার্থক্যটা হচ্ছে এরকমই যে খুব ভয়ানক একটা দৃষ্টিতে সে তাকিয়ে আছে, এবং তার একটা চোখ ছিল সম্পূর্ণ মনে হচ্ছে কেউ ওখান থেকে মানে উপরে বের করে ফেলছে এরকম একটা চোখ, আর একটা চোখ ছিল সম্পূর্ণ ঠিক। তো এই জিনিসটা দেখার পর উনি বেশ ভয় পেয়ে যায় যে এটা কি দেখলাম আমি, আমার মাকে এই অবস্থায় দেখলাম, এটা কে আসলে, এটা কি। তখন উনি আসলে বুঝতে পারলেন যে এটা আসলে ওনার মা হবে না, এটা কোনো একটা খারাপ কিছু হবে। তো উনি তখন এক দৌড়ে সেখান থেকে চলে যে ওনার মা থাকতেন দোতলায়, তো ওনার মাকে দেখার জন্য গেলেন যে আমার মা এটা কিভাবে হয়। তো উনি যা দেখলেন যে না, ওনার মা ঠিকই ওখানে ঘুমাচ্ছে। এতে এই ঘটনার পর থেকে ভাই উনি যেটা হয় যে খুব মানসিকভাবে খুব বিকারগ্রস্তর মতো হয়ে যান। তো উনি যেটা করেন যে ওই ওনার মাকে উনি ভয় পাওয়া শুরু করতে থাকেন একটা সময়। এরকম প্রায় 3-4 দিন কাটে, একটা মানসিক শক তার লাগে যে ওনার মাকে উনি মনে করেন উনি বিশ্বাস করতে পারছেন উনি বলে যে আমার মাই হয়তো বা ভূত, এরকম কিছু একটা। তো এইভাবে এগুলো কাটে। তো এরপরে যেটা হয় যে ওই স্বাধীনতা যুদ্ধের সময় যেটা হয় যে ওই ওনাদের আশেপাশের এলাকায় ওই পাকিস্তানি যে বাহিনী ছিল ওনারা অ্যাটাক করে। তো এর ফলে যেটা হয় ওনারা ফুল ফ্যামিলি নিয়ে আপনার ওই বাসাটা ছেড়ে 4-5 দিনের জন্য অন্য একটা জায়গায় চলে যায়। তো ওনারা যখন ব্যাক করে আবার ওইখানে যখন সবকিছু নর্মাল হয়ে যায় এবং ওনারা যখন বাসাটা ব্যাক করে, তো ওই যে কুয়াটার কথা আমি বললাম বেল গাছের নিচে ছিল, ওই কুয়াটাতে তারা এসে দেখে যে অনেকগুলো তারা পড়ে আছে, পচে গলে পড়ে আছে, অনেক মানুষকে মেরে ওখানে ফেলে রাখা হয়েছে। তো পরে ওই লাশগুলোকে তারা পাশে যে ক্ষেত্রে ছিল ওখানে দাফন টাফন করার পরে কুয়াটাকে ভালো মতো পরিষ্কার করে। তো এরপর থেকে যেটা হতো যে মানে একেবারে যখন স্বাধীন হয়ে যায় পরের কথা, আরো 4-5 বছর পরের কথা, তো তখন যেটা হতো যে ওই কুয়ার পাশ দিয়ে যখন কেউ রাতের বেলা যেত, তখন নাকি সবাই শুনতো যে পানি চাইতো, এরকম একটা আর্তনাদ কুয়ার ভিতর থেকে শোনা যেত। তো ওই সাউন্ড গুলো যখন শুনতো মানে বাসার মানুষজন খুব ভয় পেত রাতের বেলা, মানে কুয়ার পাশ দিয়ে যাওয়ার সময় মানে মনে হচ্ছে কুয়ার ভেতর থেকে কেউ আর্তনাদ করতেছে যে আমাকে পানি দাও এরকম। তো ওই কুয়াটা আসলে একটা কাঠের দিয়ে ঢাকা থাকতো সবসময়। তো কেউ আবার সাহস করে ওটা দেখার মানে সাহস করতো না যে কি ওটার ভিতর থেকে। তো যখনই যেত আশেপাশে মানুষ রাতের দিকে, গভীর রাতের দিকে, তখন এই শব্দটা তারা শুনতো, এবং ওই বাসার আশেপাশের লোকজন ওই জায়গাটাতে আসতে রাতের বেলা বেশ ভয় পেত, এবং তারা বলতো যে না ওই টয়লেটে তারা যাবে না, ওই টয়লেটে রাতের 10টার পর থেকে সবাই মানে বেশ ভয় পেত যে এই জায়গাটা আমরা অ্যাভয়েড করবো, এখানে যাবো না। তো যে যার কাজ মতো সন্ধ্যার মধ্যেই সব কাজটা সেরে ফেলতো। তো এখন তারপরেও যেটা হতো যে বাসার যারা স্থানীয় ছিল তারা চিন্তা করলো যে এটার একটা সলিউশন করতে হবে। সলিউশনের আসলে বিষয়টা যেটা ওনারা অনেক ধরনের হুজুর টুজুর নিয়ে আসলো, তারা বললো যে এই যে বেল গাছটা যেটা, এটা আর কি সব থেকে খারাপ, এবং এখানে কোন একটা খারাপ কিছু হয়তো থাকে, তো এটাকে কেটে ফেলে।